তো দেখো, আগের দিনের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা রুটিন টেস্ট হিসাবে কি কি টেস্ট পারফর্ম করব। তো রুটিন টেস্ট যেগুলো আছে তার মধ্যে আমরা অলরেডি কিছু কিছু টেস্ট দেখে নিয়েছি: পোলারিটি টেস্ট, ডিসি রেজিস্ট্যান্স মেজারমেন্ট টেস্ট, ফেজিং আউট টেস্ট, এবং তারপরে আমরা দেখছিলাম যে ভোল্টেজ রেশিও কিভাবে চেক করতে হয়। ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ রেশিও কিভাবে চেক করা যায় সেটার জন্য আমরা কিছু কিছু মেথড অলরেডি দেখেছি, যেমন হচ্ছে ভোল্ট মিটার কানেক্ট করে কিভাবে করতে হয়, অথবা কিভাবে আমরা রেশিও ক্যালকুলেট করতে পারি একটা রেশিও মিটারকে কানেক্ট করে। এবার হচ্ছে, যদি খুব বড় রেটিং এর ট্রান্সফরমার হয়, সেই বড় রেটিং এর ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এরকম নর্মাল ভোল্ট মিটার অথবা যে রেশিও মিটার, তার মাধ্যমে যদি এরকম ভাবে ক্যালকুলেট করি, তাতে কিছু এরর চলে আসতে পারে। ভোল্টেজ রেশিও বার করতে গিয়ে কিছু এরর চলে আসতে পারে। তো সেই কারণে এখানে যেটা টোটাল নাম্বার অফ হাই ভোল্টেজ টার্নস অ্যান্ড টোটাল নাম্বার অফ লো ভোল্টেজ টার্নস, এগুলোকে কিছু আলাদা সার্কিটের মাধ্যমে ক্যালকুলেট করা হয়। এবং এখানে যে ভোল্টেজের রেশিওটা পাওয়া যায় V2/V1, মানে হাই ভোল্টেজ বাই লো ভোল্টেজ, সেইটা ইজিক্যাল টু হচ্ছে নাম্বার অফ টার্নস এর রেশিও N2/N1, যেখানে V2 হচ্ছে তোমার সেকেন্ডারি ভোল্টেজ, আর V1 হচ্ছে প্রাইমারি ভোল্টেজ পার ফেজ, আর N2 হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি পার ফেজ, আর N1 হচ্ছে নাম্বার অফ প্রাইমারি টার্নস। এখানে কি করা হয় না, একটা ইউ শেপড একটা ইলেকট্রোম্যাগনেট উইথ লিফটেবল ইয়ক ইজ ইউজড। এখানে একটা ইউ শেপের ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয়। যেমন এই দেখো, এই যে টপ ইয়ক যেটা দেখতে পাচ্ছ, ট্রান্সফরমারের যে কোর, সেই কোর দুটোকে কানেক্ট করে রাখে ইয়ক, এই যেটাকে টপ ইয়ক বলে দেখানো হয়েছে। এই টপ ইয়কটা হচ্ছে লিফটেবল। বড় রেটিং এর ট্রান্সফরমার, এটাকে এখান থেকে লিফট করা যায়। তো এটাকে খুলতে হবে, খুলে এটার মানে ইয়কটাকে লিফট করতে হবে, এবং তারপরে এই টেস্টটা করা যেতে পারে। তো এখানে কি করছে না, there are number of coils of equal turns with equal spacing spaced on this electromagnet and connected to the low voltage AC supply from a single phase transformer as shown in the figure. দেখো নিচের যে অংশটা, নিচের অংশটা একটা কিসের মতো হয়ে যাচ্ছে, ইউ শেপড হয়ে যাচ্ছে। উপরের ইয়কটাকে যদি তুলে নেওয়া হয়, তাহলে নিচের অংশটা একটা কিসের মতো হচ্ছে, ইউ এর আকৃতি দেখতে হচ্ছে। এখানে হচ্ছে উপরে দেখো একটা, উপরের যে অংশ, উপরের অংশটা হচ্ছে ইয়ক, এটা হচ্ছে লিফট করে দেওয়া হচ্ছে। বড় ট্রান্সফরমার এর ইয়কটাকে এরকম করে লিফট করে দেওয়া হচ্ছে, তাহলে নিচের যে অংশটা পড়ে থাকছে এইখান থেকে এই অংশটা, এটা হচ্ছে ইউ আকৃতির দেখতে হচ্ছে একটা। এবার এই ইউ আকৃতির যে অংশটা, যেটা কোর অংশ, সেখানে হচ্ছে অনেকগুলো কয়েলস আছে। এটা হচ্ছে বড় রেটিং এর ট্রান্সফরমার, মানে যে কয়েলগুলো, কয়েলের সংখ্যা অনেক বেশি থাকবে, একটা সিঙ্গেল কয়েল দিয়ে হয় না, অনেকগুলো কয়েলকে এরকম করে কানেক্ট করতে হয় সিরিজে, তবে গিয়ে আমাদের একটা হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ তৈরি হয়। এখন যেটা করছে, ইউ নিচের যে অংশটা, যেটা আমাদের ইউ শেপড, ইউ আকৃতির, এরকম আকৃতির যে অংশটা, নিচের অংশটা, এখানে হচ্ছে এরকম বিভিন্ন ইলেকট্রো ম্যাগনেট তৈরি হচ্ছে। মানে কি, এক একটা কয়েল যেগুলো জড়ানো আছে, এগুলোকে একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। এগুলোকে হচ্ছে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের সঙ্গে জুড়ে দিচ্ছে। এই যে এরকম একটা কয়েল, এরকম যে কয়েলটা হচ্ছে, এটাকেও জুড়লো, আবার এখানে আরেকটা কয়েল, এটাকেও জুড়লো। এরকম করে করে যে যতগুলো কয়েল আছে, সবগুলোকে দেখো একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, এখান থেকে একটা সিঙ্গেল ফেজ এসি নিয়েছে। সিঙ্গেল ফেজ এসি, এখানে আরেকটা ট্রান্সফরমার আছে ভোল্টেজটাকে রেগুলেট করবার জন্য, এবং তারপরে যে সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার, সেখান থেকে দেখো প্রত্যেকটা কয়েলকে এরকম করে করে জুড়েছে। এটা একটা জুড়েছে, এটা একটা জুড়েছে, এটা একটা জুড়েছে, এরকম করে করে বিভিন্ন যে কয়েলস গুলো আছে, সেই কয়েলস গুলোকে এরকম ভাবে কানেক্ট করা হয়েছে। কার সঙ্গে না, একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করা হয়েছে। তো এখানে এগুলো হচ্ছে বিভিন্ন কয়েল, মানে হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ যেটাই হোক, এখানে বিভিন্ন কয়েল থাকবে, একটা সিঙ্গেল কয়েল কিন্তু থাকবে না। যেহেতু বড় ট্রান্সফরমার, একটা কয়েল দিয়ে হবে না, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এরকম করে করে অনেকগুলো কয়েল আছে।
ঠিক আছে, এবার কি করছে না, when a low voltage AC supply is applied to these coils, মানে এই কয়েলগুলোর অ্যাক্রসে যখন একটা লো ভোল্টেজ এসি সাপ্লাই কানেক্ট করা হচ্ছে, they will produce an alternating flux density in the core of the electromagnet। এটা একটা অল্টারনেটিং ফ্লাক্স তো তৈরি করবে। এরকম কয়েলের মধ্যে যদি সাপ্লাই দাও, এখানে এই যে কোরটা, কোর অংশের মধ্যে একটা কিন্তু ফ্লাক্স তৈরি হবে, অল্টারনেটিং একটা ফ্লাক্স। এইখানে কিন্তু একটা অল্টারনেটিং ফ্লাক্স এরকম তৈরি হবে, এবং যেহেতু এটা সেম ভোল্টেজের অ্যাক্রসে কানেক্টেড, একটা ফ্লাক্সটা হচ্ছে ইউনিফর্ম হবে। এখন one limb of this electromagnet is placed on one limb of electromagnet is placed a standard coil having taps varying from 1 to desired numbers। The grouping of these taps can be arranged in such a way that desired number of turns can be connected from the standard coil। তো এখানে একটা কয়েল আছে, এই কয়েলগুলোর মধ্যে এগুলো সব ট্রান্সফরমারের কয়েল। এই যে লাল রঙের দেখাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা ট্রান্সফরমারের বিভিন্ন কয়েল। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রান্সফরমারের কয়েল। তো এটা ছাড়াও এখানে আরেকটা স্ট্যান্ডার্ড কয়েল নেওয়া হচ্ছে। এগুলো তো ট্রান্সফরমারের কয়েল, তো এগুলো বাদ দিয়েও এখানে আরেকটা, ধরো আমি অন্য কালার দিয়ে দেখালাম, একটা স্ট্যান্ডার্ড কয়েল নেওয়া হলো। এই সবুজ রং দিয়ে সাপোজ আমি দেখালাম, এটা হচ্ছে আরেকটা ধরনের কয়েল। এটাও আমরা ওই ইলেকট্রোম্যাগনেটের ওপরেই জড়াচ্ছি, মানে ইউ শেপের যে ইলেকট্রোম্যাগনেট তার উপরেই আমরা জড়াচ্ছি, কিন্তু এটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কয়েল। এক্ষেত্রে হচ্ছে এই যে জিনিসটা, এই কয়েলটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কয়েল। এতে অনেকগুলো ট্যাপ আছে, এরকম ট্যাপ আছে একটা, এরকম একটা ট্যাপ আছে, এই ট্যাপগুলো অনেকগুলো আছে এখানে। এখন যেটা করছে, এই যে স্ট্যান্ডার্ড কয়েলটাকে যখন আমরা, এটাকেও কিন্তু এসি সাপ্লাইয়ের সঙ্গেই জুড়ছে, কিন্তু যেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড কয়েল, দেখো স্ট্যান্ডার্ড কয়েলের একটা টার্মিনাল আমার এসি সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত। ধরো এই টার্মিনালটাকে আমরা এসি সাপ্লাইয়ের সঙ্গে এটাকে জুড়ে দিলাম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কয়েল যেটা আছে, সেই স্ট্যান্ডার্ড কয়েলটাকেও কিন্তু এটাকে আমরা জুড়ে দিলাম। কিন্তু এখানে আরেকটা জিনিসও করছে, এই যে জিনিসটা আমাদের যে কয়েলের আমরা টার্নস রেশিও ক্যালকুলেট করতে চাইছি, ধরো আমরা উপরের এই লাল কয়েলটা টার্নস রেশিও ক্যালকুলেট করব, এটার জন্য এই কয়েলের সঙ্গে এর এই প্রান্তটাকে জুড়ে দিল। ঠিক আছে, মানে যেটা আমাদের সবুজ রঙের কয়েল দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কয়েল। আমরা জানি এর টার্নস রেশিও কত, কত নাম্বার ট্যাপ পজিশনে থাকলে কত টার্নস থাকে, সেটা আমাদের জানা আছে। ঠিক আছে, এরকম একটা স্ট্যান্ডার্ড কয়েলের যে এন্ড টার্মিনাল, উপরের একটা টার্মিনাল আছে, একটা লোয়ার টার্মিনাল আছে। এখন আমার যে কয়েলটার আমরা টার্নস রেশিও বা ভোল্টেজ রেশিও ক্যালকুলেট করতে চাই, যেমন হচ্ছে এখানে এই লাল রঙের উপরের কয়েলটা, তার যে লোয়ার টার্মিনাল, সেটাকে আমরা এই স্ট্যান্ডার্ড কয়েলের লোয়ার টার্মিনালের সঙ্গে জুড়ে দিলাম। ঠিক আছে, এবং তারপরে এই আমার যে স্ট্যান্ডার্ড কয়েল, এখান থেকে তো বিভিন্ন ট্যাপ বেরিয়ে আসে, এখান থেকে একটা ট্যাপ আছে, এখান থেকে একটা ট্যাপ আছে। আমরা যে ট্যাপটা খুশি আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা ধরো একটা ট্যাপ পজিশন সিলেক্ট করলাম, ধরো আমরা এই ট্যাপটাকে সিলেক্ট করলাম। যে সিলেক্ট করে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে টার্মিনাল, যে ওয়াইন্ডিংটা বা যে কয়েলটার আমরা ভোল্টেজ রেশিও হিসাব করতে চাই, তার যে আপার টার্মিনাল, তার সঙ্গে এইটাকে আমরা জুড়ে দেব, এবং জুড়বো একটা রেজিস্টারের মাধ্যমে জুড়বো, যাতে অতিরিক্ত কারেন্ট কোনো কারণে ফ্লো না হয়ে যায় এবং গ্যালভানোমিটারটাকে ড্যামেজ না করে। এখানে একটা গ্যালভানোমিটার আমরা কানেক্ট করে দেবো। ঠিক আছে, এইরকম অ্যারেঞ্জমেন্টটা করলাম। এবার যেটা হচ্ছে আমার কি হচ্ছে না, এই যে কয়েলটা, এই কয়েলটা কোথায় যুক্ত আছে, এই কয়েলের যে টার্মিনালটা, এটা অ্যাকচুয়ালি আমার সাপ্লাইয়ের সঙ্গেও যুক্ত আছে। এই কয়েল টার্মিনালটা এটা অ্যাকচুয়ালি আমাদের সাপ্লাইয়ের সঙ্গেও যুক্ত আছে। ঠিক আছে, মেন সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে, এবং এই টার্মিনালটাও আমার মেন সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে। তো সাপ্লাইয়ের সঙ্গে যখন আমরা যুক্ত করে রাখবো, তখন এই কয়েলের মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে। এখানেই দেখো, এই কয়েলের মধ্যে কিন্তু কারেন্টের একটা ফ্লো হচ্ছে, এই কয়েলের মধ্যে একটা কারেন্টের ফ্লো কিন্তু হবে। এবার সেই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি, এখানে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে, কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। এবার আমার এই যে কয়েলটা আছে, এই যে কয়েলটা যেটা আমাদের স্ট্যান্ডার্ড কয়েল, তারও মধ্যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, কারণ এই যে ফ্লাক্স, সেই ফ্লাক্স একেও লিঙ্ক করছে, এবং এর মধ্যেও ইএমএফ একটা ইনডিউসড হচ্ছে। এবং আমরা যেটা করব, আমরা এর টার্নসটাকে অ্যাডজাস্ট করব, এমনভাবেই অ্যাডজাস্ট করব যে আমার এইটুকু যে অংশ, আমার এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইখানের যে অংশটা, এইটুকুর মধ্যে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, সেটা কার সঙ্গে সিরিজে কানেক্টেড, যেটা আমার যে স্ট্যান্ডার্ড, যে কয়েলটার আমরা ভোল্টেজ রেশিও মাপতে চাই, তার অ্যাক্রসে এটা যুক্ত হয়ে আছে। এখন এইটুকু অংশের মধ্যে যে ইএমএফটা তৈরি হচ্ছে, সেইটা যদি এইটুকু অংশের মধ্যে ইএমএফ যেটা তৈরি হচ্ছে তার সঙ্গে সেম হয়ে যায়, তখন আমার এই গ্যালভানোমিটারের মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। কারণ এই উপরের কয়েল এদিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে,
আর এই যে কয়েল, এ হয়তো এদিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করলো, দুটো কারেন্ট অপোজ করবে একে অন্যকে, যেহেতু তারা সিরিজে কানেক্টেড হয়ে আছে এরকম ভাবে। তো এরকম পরিস্থিতিতে কি হবে, আমাদের গ্যালভানোমিটারটা যখন ডিফ্লেকশন দেবে না, সেই পরিস্থিতিতে আমরা, তো এই যে স্ট্যান্ডার্ড কয়েল, তার তো আমরা জানি কত নাম্বার ট্যাপ পজিশন আমরা সিলেক্ট করেছি, তাহলে এর টার্নস সংখ্যা আমরা জানি। এখন এর যা টার্নস হবে, এরও টার্নস তাই হবে, ঠিক আছে? এরও তাই টার্নস হলে তবেই আমাদের কি হচ্ছে না, এই দুটো ভোল্টেজ সেম হয়ে গ্যালভানোমিটারের কোনো রকম কোনো ডিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে না। তার মানে এইভাবে আমরা প্রত্যেকটা কয়েলের ইন্ডিভিজুয়ালি টার্নস রেশিওটাকে এইরকম করে করে ক্যালকুলেট করব, এরকম করে করে প্রত্যেকটা টার্নস ক্যালকুলেট করব, এবং তারপরে আমরা ওভারঅল যে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এ কতগুলো আমাদের এরকম টার্নস আছে, তার জন্য আমরা ক্যালকুলেট করতে পারি কি, যতগুলো এরকম কয়েল আছে সবার আমরা যোগ করে দেবো টার্নসের সংখ্যা, ঠিক আছে? তারপরে আমরা এইভাবে প্রত্যেকটি কয়েল, হাই ভোল্টেজ কয়েলে যতগুলি এরকম কয়েল সিরিজে থাকবে তাদের টার্ন সংখ্যাকে যোগ করব, সিমিলারলি লো ভোল্টেজ কয়েলে যতগুলি টার্নস থাকবে তাদের টার্ন সংখ্যাকে যোগ করব, এবং তারপরে হাই ভোল্টেজ কয়েলে যতগুলি টার্নস আছে ডিভাইডেড বাই লো ভোল্টেজ কয়েলে যতগুলি টার্নস আছে, সেই রেশিওটাকে আমরা হিসাব করব, এবং সেটাই হয়ে যাবে আমাদের ভোল্টেজ রেশিও, ঠিক আছে? সেটাই হয়ে যাবে আমাদের ভোল্টেজ রেশিও। তো এইভাবে এটা করতে হচ্ছে, মানে প্রসেসটা কিছুই না, আগের যে প্রসেস আমরা দেখেছিলাম রেশিওমিটার, ঠিক অনেকটা সিমিলার প্রসেসই এটাও, কিন্তু এখানে আমাদের পার্থক্য বলতে আমরা এখানে রেশিওমিটার ইউজ করছি না। রেশিওমিটারটা বেসিক্যালি একটা পোটেনশিয়াল ডিভাইডারের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে আমরা একটা আমাদের স্ট্যান্ডার্ড কয়েল একটা ইউজ করছি, আমরা এখানে একটা ট্রান্সফরমারের একটা স্ট্যান্ডার্ড কয়েল এক্ষেত্রে ইউজ করছি। আর এক্ষেত্রে যেহেতু অনেকগুলি কয়েল আছে সিরিজে, যেহেতু এটা একটা বড় ট্রান্সফরমার, অনেকগুলো কয়েল আছে, তো তার জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি এক একটা কয়েলের জন্য এরকম করে করে ক্যালকুলেট করতে হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে টার্নস টেস্টিং মেথডের মাধ্যমে আমরা ট্রান্সফরমারের টার্নস রেশিও ক্যালকুলেট করতে পারি। এটা অ্যাপ্লাই করা হয় কেবলমাত্র বড় রেটিং এর যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয়, মানে বড় সাইজের যে ট্রান্সফরমার সেইগুলোর ক্ষেত্রে। এরপরে আমরা এর পরবর্তী যে রুটিন টেস্টটা থাকছে সেগুলোতে চলে আসবো। নেক্সট রুটিন টেস্ট হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কোর লস ক্যালকুলেট করা। তো ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কোর লস ক্যালকুলেশনের জন্য যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে নো লোড টেস্ট। নো লোড টেস্টটা যেটা করা হয় ট্রান্সফরমারের ক্ষেত্রে, লো ভোল্টেজ ওয়াইন্ডিং যেটা আছে সেই লো ভোল্টেজ সাইডেই এই টেস্ট করা হয়, এবং লো ভোল্টেজ টার্মিনালে এখানে কি করা হয়, লো ভোল্টেজ টার্মিনালে রেটেড ভোল্টেজটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়। যেমন এখানে আমরা একটা ট্রান্সফরমারের ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখো হচ্ছে, এই ছবিতে, হ্যাঁ এই ছবিতে দেখো, এটা হচ্ছে ট্রান্সফরমারের দুটো সাইড আছে, হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ সাইড। তো আমরা যে টেস্টটা করব এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট টেস্ট, আমরা এটাকে লো ভোল্টেজ সাইডে কন্ডাক্ট করব, এবং হাই ভোল্টেজ যে সাইড সেটাকে আমরা ওপেন রেখে দেবো। এবার দেখো লো ভোল্টেজ সাইডে আমরা ইউজ করেছি একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, এবং সেখানে একটা আমরা অটো ট্রান্সফরমার ইউজ করেছি, এটা হলো একটা অটো ট্রান্সফরমার। এই অটো ট্রান্সফরমার থেকে প্রপারলি আমরা ট্যাপ সিলেক্ট করেছি, এখান থেকে যে ট্যাপটা সিলেক্ট করেছি এমনভাবেই করব যেন আমাদের এইখান থেকে যে ভোল্টেজটা পাওয়া যায়, এই যে ভি ভোল্টেজ, এটা কার সঙ্গে সেম হয়, এটা হচ্ছে এই লো ভোল্টেজ যে ওয়াইন্ডিংসটি আছে সেই লো ভোল্টেজ ওয়াইন্ডিং এ যেটা রেটেড ভোল্টেজ পড়া উচিত তার সঙ্গে সেম হয়। সাপোজ ধরো এটা একটা 230 ভোল্ট বাই 115 ভোল্টের একটা ট্রান্সফরমার, সাপোজ 230 বাই 115 ভোল্টের একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তাহলে আমরা ট্রান্সফরমারের কোন সাইডে এই টেস্টটা করব, আমরা অবশ্যই লো ভোল্টেজ সাইডে টেস্টটা করব। তার মানে লো ভোল্টেজ সাইডে আমরা 115 ভোল্ট অ্যাপ্লাই করব, এবং এখানে আমরা একটা অ্যামমিটার কানেক্ট করে রেখেছি কতটা কারেন্ট ড্র করছে সেটা জানার জন্য, এবং এখানে আছে এটা একটা ওয়াট মিটার, এটা একটা ওয়াট মিটার আমরা কানেক্ট করেছি, এবং এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং, সরি এটা হচ্ছে এলভি ওয়াইন্ডিং, অ্যাকচুয়ালি প্রাইমারি নয়, এটা হচ্ছে এলভি ওয়াইন্ডিং, আর এটা হচ্ছে এইচভি ওয়াইন্ডিং, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। তার মানে আমরা এখানে যে ভোল্টেজটা দিচ্ছি সেটা হচ্ছে এখানে এই লো ভোল্টেজ সাইডে যেটা রেটেড ভোল্টেজ হওয়া উচিত সেই ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, হাই ভোল্টেজটাকে আমরা ওপেন রেখে দিচ্ছি। তাহলে এই পরিস্থিতিতে আমাদের এই ট্রান্সফরমারের যেটা আছে কারেন্ট যেটা ড্র করবে, সেই কারেন্ট, কত কারেন্ট ড্র করবে ট্রান্সফরমার, যে কারেন্টটা ড্র করবে এই সময়, দেখো ট্রান্সফরমারের এই যে আমার সেকেন্ডারি, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের এই দিকটা, যে সাইডটা ওপেন আছে এই সাইডে তো কোনো কারেন্ট ফ্লো হবে না,
কারণ এই সাইডটা ওপেন আছে, ওপেন সার্কিটে তো কোনো কারেন্ট ফ্লো হয় না। তাহলে যেটুকু কারেন্ট ফ্লো হবে সেটা আমাদের কোথায়, শুধুমাত্র এইখানেই ফ্লো হবে। শুধু আমাদের লো ভোল্টেজ সাইড যেটা আছে সেই দিকটাতেই আমাদের কারেন্টটা ফ্লো হবে। এবার কারেন্ট যেটা ফ্লো হচ্ছে এটা কিসের জন্য ফ্লো হচ্ছে? এই কারেন্টটা হচ্ছে ট্রান্সফরমারটা যেহেতু নো লোড কন্ডিশনে চলছে, যেটুকু কারেন্ট ড্র করছে সেই কারেন্টটা হচ্ছে ট্রান্সফরমারের যে কোর আছে সেই কোরটাকে ম্যাগনেটাইজেশন করবার জন্য, ট্রান্সফরমারের কোরটাকে ম্যাগনেটাইজ করবার জন্য এই জিনিসটা করতে হচ্ছে। মানে যদি আমরা একটা ট্রান্সফরমার ধরে নিই এরকম, এটা যদি আমাদের একটা ট্রান্সফরমার হয়, ধরো এটা আমাদের একটা হাই ভোল্ট, এটা আমাদের এলভি সাইড যেটা আমরা বলছি, এলভি সাইড। এলভি সাইডে আমরা একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করে দিয়েছি। এলভি সাইডে আমরা ভোল্টেজ সোর্সকে একটা কানেক্ট করে দিয়েছি। ভোল্টেজ সোর্সকে যখনই আমরা কানেক্ট করব তখন কি হবে, এখানে একটা কারেন্টের ফ্লো তৈরি হবে, এখানে একটা কারেন্টের ফ্লো তৈরি হবে, এবং যে কারেন্টের ফ্লোর জন্য কি হবে, সেকেন্ডারিতে কিন্তু আমাদের ওপেন আছে, সেকেন্ডারিতে কিছু নেই, সেকেন্ডারিটা আমাদের ওপেন সার্কিটেড, সেকেন্ডারিটা কিন্তু ওপেন সার্কিটেড হয়ে আছে। তাহলে সেকেন্ডারিতে যেহেতু কোনো লোড নেই, তার মানে এক্ষেত্রে লোড কারেন্ট কিছু ড্র করবে না, যা হবে নো লোড কারেন্ট। নো লোড কন্ডিশনে যে কারেন্টটা হবে সেটা কিসের জন্য, এখানে ফ্লাক্স তৈরি হলে ট্রান্সফরমারের সমস্ত কোরটাকে তো এনার্জাইজ করতে হবে, ম্যাগনেটাইজ করতে হবে, ম্যাগনেটিক এনার্জিটাকে সমস্ত কোরের মধ্যে সাপ্লাই করতে হবে। তো তার জন্য কি হবে, এই একটা ম্যাগনেটাইজিং কারেন্ট, মানে এই যে কোরটাকে ম্যাগনেটাইজ করবার জন্য বা এই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে এস্টাবলিশ করবার জন্য এখান থেকে একটা কারেন্টকে ড্র করবে। এই যে কারেন্টটা ড্র করবে এটা হবে ট্রান্সফরমারের নো লোড কারেন্ট, I0 আমরা এটা দিয়ে ডিনোট করতে পারি। ট্রান্সফরমারের যে কারেন্ট এটা ড্র করবে এটা হচ্ছে নো লোড কারেন্ট, সাপোজ এটাকে আমরা I0 দিয়ে ডিনোট করছি। আর এই সময় যে পাওয়ার লসটা হবে সেই পাওয়ার লসটা কিসের জন্য, পাওয়ার লসটা হচ্ছে ট্রান্সফরমারের কোরটাকে ম্যাগনেটাইজেশন করবার জন্য যে আমার পাওয়ারটা লাগছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের নো লোড পাওয়ারের সঙ্গে সেম হবে, এটা হচ্ছে আমাদের নো লোড লসের সঙ্গে আমাদের এই পাওয়ারটা, এই ওয়াটমিটারের রিডিংটা যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নো লোড লসের সঙ্গে ইকুয়াল হবে। নো লোড কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই সাইডটা ওপেন আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা যে কারেন্টটা বার করলাম, এই কারেন্টটা আমরা পেয়ে গেলাম হচ্ছে নো লোড কারেন্ট, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের নো লোড কারেন্ট। এবার কি দেখো, এই নো লোড কারেন্ট তো আমরা এখান থেকে পেয়ে গেলাম এই টেস্টের মাধ্যমে। তো দেখে নেওয়া যাক এখানে এক্সপ্লানেশনটা কিরকম আছে। দেখো, নর্মাল অর লো ফ্লাক্স ডেন্সিটিস দ্য রিডিং অফ দ্য ওয়াটমিটার, এই ওয়াটমিটারের রিডিং এর মধ্যে কি কি থাকবে, প্রথমত হচ্ছে কোর লস অফ দ্য ট্রান্সফরমার, এটা তো থাকবে। ট্রান্সফরমারের যে আয়রন লস বা কোর লস যেটাকে বলে, এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস, ওটা তো থাকবেই। এবং এলভি সাইডের কপার লস অ্যাট নো লোড, এটাও থাকবে। মানে এই যে আমাদের লো ভোল্টেজ সাইড, এইখানে যে ওয়াইন্ডিং গুলো আছে, এই ওয়াইন্ডিং এর মধ্যেও তো একটা I2R লস হবে, এটার মধ্যেও তো একটা কারেন্ট ফ্লো হলে I2R লস হবে, কিন্তু সেই কারেন্টটাকে নেগলেক্ট করা হচ্ছে। কারণ কি, কারেন্টটা হচ্ছে এখানে আমাদের নো লোড কারেন্ট যেটা, এটার মানটাই তো অলরেডি স্মল, তারপরে আবার I2R করছি, তাহলে এটা আরো স্মল হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এটা নো লোড কারেন্টটাই ভেরি স্মল, তার আবার স্কোয়ার করলে, স্কোয়ার একটা খুব স্মল ভ্যালু স্কোয়ার করলে সেটা আরো নেগলিজিবল হয়ে যায়। তো এইখানে যেটা নো লোড কন্ডিশনে লো ভোল্টেজ সাইডে যেটা কপার লসটা হবে সেটাকে আমরা ইগনোর করে দেবো, এটা আমাদের ইগনোর হয়ে যাবে, এটা টেন্ডস টু জিরো আমরা বলতেই পারি। তাহলে প্রথমত হচ্ছে কোর লস হবে, আর কপার লস যেটা এলভি সাইডে হবে সেটা নেগলেক্ট করতেই করা যায়। আর ডাইইলেকট্রিক লস যেটা হবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে, সেটাও কিন্তু লো, খুবই লো হবে। ডাইইলেকট্রিক লস মানে সেখানে যেটা আমাদের ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, বিভিন্ন ইনসুলেশনস গুলো আছে, তার মধ্যে যদি কোনো কারেন্ট ফ্লো করে, লিকেজ কারেন্ট, যেটার মানটা ভেরি স্মল, সেটাকেও আমরা নেগলেক্টই করব। তার মানে ওভারঅল বলা যেতে পারে যে এই ওয়াটমিটারের যা রিডিংটা পাওয়া যাবে, এই ওয়াটমিটারের রিডিংটা, এই ওয়াটমিটার ডাব্লু যেটা রিডিং দেবে সেই রিডিংটা তিনটে লসের সমষ্টি। প্রথমত হচ্ছে নোল, যেটা আমাদের কোর লস, একটা হচ্ছে কোর লস, আর একটা হচ্ছে আমাদের নো লোড কন্ডিশনে আমাদের লো ভোল্টেজ যে সাইড সেখানকার যে কয়েল, সেই কয়েলের মধ্যে ঘটে চলা I2R লস, যেটা হচ্ছে নেগলিজেবল, তার জন্য এটা জিরো। এবং এখানে যে ডাইইলেকট্রিক লস ঘটবে, মানে এখানে যে ইনসুলেশনস গুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে লিকেজ কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে ডাইইলেকট্রিক কারেন্ট লস ঘটছে, সেটাকেও আমরা নেগলেক্ট করব। তার মানে
এই ওয়াট মিটারের রিডিংটা বেসিক্যালি আমাদের কোর লসটাকে প্রোভাইড করছে। ডাব্লু যেটা বেরোবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কোর লস। এবার হচ্ছে W0 লেখা হয়েছে এটাকে, ওয়াট মিটারের রিডিং যেটা নো লোড কন্ডিশনে পাচ্ছি সেটা হচ্ছে নো লোড কন্ডিশনে আমাদের ওয়াট মিটারের রিডিংটা। আর I0 যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামমিটার রিডিং। আর V0 যেটা হচ্ছে সেটা হচ্ছে রেটেড ভোল্টেজ, যখন আমরা ওপেন সার্কিট টেস্ট করছি তখন তার রেটেড ভোল্টেজ হচ্ছে V0। তাহলে এই যে আমরা জিনিসটা পাচ্ছি এখান থেকে W0, এটাকে আমরা W0 বলছি, ঠিক আছে। এবার আমাদের যেটা আমরা এক্সপ্রেশন পাচ্ছি W0 সমান আমরা কি লিখতে পারি, W0 মানে হচ্ছে আমাদের কোর লস। কোর লসটা কিসের জন্য হচ্ছে, আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এখানে কত ভোল্টেজ পড়েছে না V0 ভোল্টেজ, এই ভোল্টেজটার পরিমাণটা হচ্ছে V0, আর কারেন্ট কত যাচ্ছে I0, ঠিক আছে। V0 ইন্টু I0, V0 ইন্টু সরি W0 বাই V0 যেটা আমরা করবো এভাবে, সেক্ষেত্রে আমাদের যেটা বার হবে W0 ইজ ইকুয়াল টু, আমরা এক্ষেত্রে এটা লিখতে পারি, অ্যাকচুয়ালি এরকম লেখা উচিত, V0 I0 ইন্টু cos ∅0, অ্যাকচুয়ালি এটা এরকম লেখা উচিত, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা তো এসি কারেন্ট, এখানে একটু এটা মিস্টেক আছে, এটা হচ্ছে V0 ইন্টু I0 ইন্টু cos ∅0, এইভাবে আমাদের এটাকে লেখা উচিত। মানে নো লোড কন্ডিশনে যেটা পাওয়ার ফ্যাক্টর হবে এই সার্কিটে, মানে যে কারেন্ট এবং ভোল্টেজ তারা তো আর সেম ফেজে থাকবে না, তাদের মধ্যে একটা অ্যাঙ্গুলার ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্সও থাকবে, সেটাকে আমরা যদি ∅0 বলে ডিনোট করি তাহলে W0 যেটা আমাদের ওয়াট মিটার রিডিং সেটা সমান হচ্ছে রেটেড যেটা আমরা ভোল্টেজ দিয়েছি V0 ইন্টু I0 মানে যেটা নো লোড কারেন্ট ইন্টু cos ∅0। তাহলে এখান থেকে যেটা আমাদের বার হবে, অ্যাকচুয়ালি এই I0 ইন্টু cos ∅0 এই ব্যাপারটাকে কি বলা হয়, এই যে cos ∅0 ইন্টু I0 এটাকে আমাদের বলা হয় ওয়ার্কিং কম্পোনেন্ট। তাহলে W0 সমান আমরা বলতে পারি V0 ইন্টু IW, যেটা আমাদের ওয়ার্কিং কম্পোনেন্ট অফ দ্য নো লোড কারেন্ট। তাহলে এখান থেকে IW এর মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। IW সমান আমরা পেয়ে যাব এখান থেকে W0 বাই V0, ঠিক আছে। এই W0 বাই V0 করে যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে IW আমাদের, ঠিক আছে। এবার সরি, এখানে তো এটা IW লিখেছিল, তাহলে এটা ঠিকই আছে, এটাতে কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি W0 মানে ওয়াট মিটার রিডিং, এখানে W0 মানে হচ্ছে ওয়াট মিটারের রিডিং, V0 মানে হচ্ছে যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, I0 মানে হচ্ছে এই অ্যামমিটার যে রিডিংটা শো করছে I0, আর cos ∅0টা কি, cos ∅0 হচ্ছে এই কন্ডিশনে নো লোড কন্ডিশনে যে কারেন্টটা যাচ্ছে এবং যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে তাদের মধ্যেকার যে ফেজ অ্যাঙ্গুলার ডিফারেন্স, ফেজ অ্যাঙ্গেলের যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি I0। তাহলে সেই সাপেক্ষে এটাকে cos ∅0 লেখা হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে W0 সমান হচ্ছে কত, V0 ইন্টু I0 cos ∅0। এখন এই I0 cos ∅0 এই ব্যাপারটাকে কি বলা হয়, এটাকে বলা হয় IW। এর কারণটা কি, কারণটা আমরা ফেজর ডায়াগ্রাম থেকে আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ফ্লাক্সটাকে দেখানো হয়েছে এই অ্যাক্সিস বরাবর। তাহলে ম্যাগনেটাইজিং যে কারেন্ট হবে, ম্যাগনেটাইজিং কারেন্টটা থাকবে আমাদের কোন দিকে, এই দিকে থাকবে IM, আর যেটা আমাদের ওয়ার্কিং কম্পোনেন্ট হবে IW সেটা আমাদের কোন দিকে থাকবে, এটা থাকবে এই দিকে IW, ঠিক আছে। এবারে IM আর IW এদের যে রেজাল্টেন্ট যেটা তৈরি হবে, এদের যে রেজাল্টেন্ট তৈরি হবে, আমরা নো লোড কন্ডিশনের ফেজর ডায়াগ্রামটা একটু আঁকার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে এই যেটা আমাদের তৈরি হচ্ছে অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের I0, ঠিক আছে, I0। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কত, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ∅0, এটা হচ্ছে নো লোড কন্ডিশনের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ∅0। তাহলে এই ছবি থেকে দেখো বুঝতেই পারছো I0 ইন্টু cos ∅0 সমান হচ্ছে IW, আর I0 ইন্টু sin ∅0 সমান হবে IM। এছাড়াও আমরা বলতে পারি এই ছবি থেকে কি বলতে পারি, এই ছবি থেকে আমরা বলতে পারি যে I0 স্কোয়ার, আমরা বলতে পারি I0 স্কোয়ার, এটা আমাদের নো লোড কারেন্ট তার স্কোয়ার সমান কত, সমান হচ্ছে IM স্কোয়ার প্লাস IW স্কোয়ার। এখানে IM মানে হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, আর IW মানে হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট অফ দ্য নো লোড কারেন্ট IW স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা IM সমান কত পেয়ে যাব, IM সমান আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা আমরা হিসাব করতে চাই,
সেটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এরকম করে √I0² মাইনাস IW স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমরা ম্যাগনেটাইজিং কারেন্টটাকে হিসাব করে ফেলবো। তো এই পদ্ধতিতে আমরা ট্রান্সফরমারের মধ্যে এই যে নো লোড টেস্ট করলাম, নো লোড টেস্ট থেকে আমরা কি কি ডেটা পেলাম? নো লোড টেস্ট থেকে আমরা যে মেন ডেটাগুলো আমাদের যেগুলো কাজে লাগবে, একটা হচ্ছে W0। W0টাকে W0 দ্বারা কি ডিনোট করে? এটা হচ্ছে আমাদের কোর লস। ট্রান্সফরমারের মধ্যে যে কোর লস ঘটে চলেছে তার ভ্যালুটা এই W0 থেকে আমরা পেয়ে যাচ্ছি। আর একটা জিনিস আমাদের কাজে লাগে খুব, সেটা হচ্ছে IM, যেটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। এটাও আমরা এই নো লোড টেস্ট থেকে ক্যালকুলেট করে ফেলতে পারলাম। ম্যাগনেটাইজিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট অ্যাট নো লোড কন্ডিশন। এই দুটো জিনিসকে আমরা এই নো লোড টেস্টের মাধ্যমে ক্যালকুলেট করতে পারলাম। তাহলে যেটা জানতে হবে, নো লোড টেস্টের সময় আমাদেরকে যেটা করতে হচ্ছে, ট্রান্সফরমারটাকে নো লোডে রাখতে হচ্ছে এবং ট্রান্সফরমারের যে কোন সাইডে আমরা অ্যাপ্লাই করছি, আমরা হচ্ছে সবসময় লো ভোল্টেজ সাইডে এটাকে অ্যাপ্লাই করছি। আচ্ছা, এবার হচ্ছে কি ট্রান্সফরমারে যে আমরা টেস্টটা করছি, এই টেস্ট করতে গিয়ে আমরা যে ওয়াট মিটারটাকে ইউজ করছি, সেই ওয়াট মিটারের মাধ্যমে আমরা অ্যাভারেজ রিডিংও পেতে পারি অথবা আরএমএস রিডিংও পেতে পারি। কিন্তু যদি আমরা আরএমএস রিডিংটা নিয়ে কাজ করি, যেহেতু এটা এসি, এক্ষেত্রে আরএমএস রিডিং নিয়ে কাজ করলে আমরা আরো বেটার আমরা রেজাল্টটা পাবো। ঠিক আছে, তো এখানে V2, এখানে আরেকটা ভোল্ট মিটার লাগানো হয়েছে, এই V2, সেই ভোল্ট মিটারটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি চেক করছি না, আমরা যেখানে রেটেড যেটা ভোল্টেজ অ্যাপ্লাই করব অন দা লো ভোল্টেজ সাইড, সেটা যেন রেটেড ভোল্টেজ যেটা আছে তার আরএমএস ভ্যালুটা যেন আমাদের এই V2-র সঙ্গে সেম হয়। অর্থাৎ এখানে আমরা অ্যাভারেজ মেজার করে এরকম একটা ভোল্টমিটার ইউজ করেছি V1, এবং এখানে আর একটা V2 ইউজ করেছি যেটা হচ্ছে আরএমএস ভ্যালু মেজার করে এরকম একটা ভোল্টমিটার। তো আমরা যেটা অ্যাপ্লিকেশন অফ ভোল্টেজ যেটা করব, সেটা আমাদেরকে এইটাকে দেখেই করতে হবে। এই আরএমএস যেটা আছে সেটাকে দেখেই আমরা যেন করে থাকি, সেটা মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে যেটা বলছে, এইরকম যদি দুটো ভোল্ট মিটার থাকে, এখানে বলছে কি W0, এটা হচ্ছে রিডিং অফ দ্য ওয়াট মিটার অ্যাট রেটেড ভোল্টেজ V2। এই V2 যখন রেটেড ভোল্টেজ, যেটা আমাদের এই রিডিং অফ দ্য আরএমএস ভোল্ট মিটার, তার রিডিং থেকে আমরা পাচ্ছি V2। আর V1টা কি রিডিং অফ দ্য রেকটিফায়ার টাইপ ভোল্ট মিটার। এটা হচ্ছে রেকটিফায়ার টাইপ যে ভোল্ট মিটার, যেখান থেকে আমরা অ্যাভারেজ ভ্যালু পাই, সেরকম ভোল্ট মিটার থেকে নিলে V1 রিডিং পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে মানে যদি আমরা কি মেথডে করছি, যদি আরএমএস দিয়ে করে থাকি, সেক্ষেত্রে আর আমাদের কোনো এরর আসবে না। কিন্তু যদি আমরা এরকম ভাবে করতাম যে একটা অ্যাভারেজ মেজার করে রেকটিফায়ার টাইপ এরকম ভোল্টমিটার দিয়ে যদি মেজার করতাম, সেক্ষেত্রে আমাদের যে কোর লস, সেটাকে আমাদের এরকম করতে হতো, এটা হচ্ছে কারেক্টেড কোর লস। সেই কারেক্টেড কোর লস হতো কত, WC ইজ ইকুয়াল টু হচ্ছে W0। W0 মানে হচ্ছে কি, যেটা আমাদের রেটেড ভোল্টেজ রিডিং, মানে W0 মানে হচ্ছে আমরা যেটা টেস্ট করে পেয়েছি, মানে V2 ভোল্টেজে যেটা আমরা টেস্ট করে পেয়েছি, আরএমএস ভোল্ট মিটারের সাহায্যে যেটা টেস্ট করে আমরা পেয়েছি, সেটা ডিভাইডেড বাই P1 প্লাস K ইন্টু P2। যেখানে P1টা কি জিনিস, P1 আর P2 হচ্ছে কত না, এগুলো হচ্ছে এর ভ্যালু হচ্ছে হিস্টেরেসিস লস ডিভাইডেড বাই টোটাল আয়রন লস। আর P2 মানে হচ্ছে কত, এটা হচ্ছে এডি কারেন্ট লস বাই টোটাল আয়রন লস। P1 আর P2 হচ্ছে সেই ভ্যালু, হিস্টেরেসিস বাই এডি টোটাল আয়রন লস, এটাকে বলা হয় P1। আর P2 মানে হচ্ছে এডি কারেন্ট লস বাই টোটাল আয়রন লস, এটাকে বলা হয় P2। এবং P1 এর ভ্যালু কত থাকে, 0.5, আর P2 এর ভ্যালুও থাকে 0.5। কি ধরনের ল্যামিনেশনে, যদি আমরা ওরিয়েন্টেড স্টিল ল্যামিনেশন ব্যবহার করি, মানে ট্রান্সফরমারের যে কোর মেটেরিয়ালটা আছে সেটা যদি CRGO হয়, CRGO মানে কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল ল্যামিনেশন, সেইটা যদি হয় তাহলে P1 এর ভ্যালু হয় 0.5, P2 এর ভ্যালু হয় 0.5। এবং K যেটা আছে, K মানে কত, V2 বাই V1, মানে V2 মানে হচ্ছে আরএমএস ভোল্টেজ যেটা আমরা ভোল্টমিটারের সাহায্যে পাচ্ছি সেইটা, আর V1 মানে হচ্ছে রেকটিফায়ার টাইপ ভোল্টমিটার ব্যবহার করে যে রিডিংটা পাচ্ছি সেইটা হচ্ছে V1। সেই দুটোর রেশিও V2 বাই V1 তার স্কোয়ার, এটাকে বলা হয় K। তো কারেক্টেড কোর লস WC, সেটা সমান হচ্ছে কত, W0 ডিভাইডেড বাই P1 প্লাস K ইন্টু P2। মানে W0 মানে হচ্ছে যেটা আমরা এই
আরএমএস ভোল্টমিটারটাকে দেখে আমরা ভোল্টেজটাকে সেট রেখেছি এবং সেই পরিস্থিতিতে আমরা যেটা নো লোড লস পেয়েছি সেটা হচ্ছে W0। এখন সেটাকে কারেক্টেড করা হচ্ছে, মানে অ্যাকচুয়াল কোনো এরর যাতে না থাকে তার জন্য ওটাকে কারেক্টেড করে কোর লস বার করা হচ্ছে WC। তার ভ্যালু হচ্ছে W0 ডিভাইডেড বাই P1 প্লাস KP2, যেখানে P1টা কত, P1 মানে হচ্ছে হিস্টেরেসিস বাই টোটাল আয়রন লস, আর P2 মানে হচ্ছে এডি কারেন্ট লস বাই টোটাল আয়রন লস। এখন সিআরজিও ইউজ করলে P1 P2 দুটোর ভ্যালুই হচ্ছে 0.5 ধরে নেওয়া হয়। আর যদি আমরা নন ওরিয়েন্টেড স্টিল কিছু ইউজ করি, যেমন হট রোল্ড স্টিল এরকম টাইপের যদি আমরা কোনো স্টিল ল্যামিনেশন ইউজ করি, সেক্ষেত্রে P1 এর ভ্যালু হবে 0.7, মানে এই রেশিওটা হিস্টেরেসিস বাই টোটাল আয়রন লস, এই রেশিওটা হবে 0.7। আর এডি কারেন্টটা কম হবে P2, সেটা হবে কত, 0.3। এবং তখন আমাদের ফর্মুলাতে P1 এর ভ্যালু 0.7 আর P2 এর ভ্যালুটা 0.3 বসিয়ে V2 বাই V1 এর রেশিও তার বার করতে হবে, V2 বাই V1 তার হোল স্কোয়ার করে K এর ভ্যালুটা বার করে নিতে হবে এবং সেইভাবে কারেক্টেড কোর লসটাকে বার করে নিতে হবে। মানে এইভাবে এই করাটার উদ্দেশ্য একটাই, যে এইভাবে আমরা অ্যাকচুয়াল যে ভ্যালুটা পাবো, মানে না হলে এই অ্যাপ্রক্সিমেশনস গুলো যদি আমরা কনসিডার না করতাম, তাহলে আমরা যে কোর লসটা পেতাম সেটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হতো না। কারণ আমরা যে টেস্টগুলো করছি এর টেস্টের উদ্দেশ্য আছে। টেস্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আইএস যেটাকে বলে, সেই আইএস অনুযায়ী আমাদের ভ্যালুগুলো ম্যাচ করছে নাকি। এবার আইএস অনুযায়ী যে কোনো একটা রেটিং যুক্ত ট্রান্সফরমার, সাপোজ ধরো একটা 100 কেভিএ ট্রান্সফরমার, 100 কেভিএ একটা ট্রান্সফরমারের জন্য অ্যাজ পার আইএস সেখানে বলে দেওয়া আছে যে কোর লস কতটা ম্যাক্সিমাম হতে পারে, কোর লসের ভ্যালু কত হতে পারে, সেটা কিন্তু আইএস অনুযায়ী স্পেসিফাইড। এখন তুমি একটা ট্রান্সফরমার 100 কেভিএ নিলে, সাপোজ 11 কেভি বাই 433 ভোল্টের একটা ট্রান্সফরমারই নিলে, দিয়ে তার কোর লসটাকে হিসাব করলে, কিন্তু এই হিসাব করবার সময় তুমি রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করলে, সবকিছু করলে, কিন্তু এই অ্যাপ্রক্সিমেশন গুলো কনসিডার করলে না যেগুলো আছে। এবার এইগুলো না করে তোমার যে কোর লসটা বেরোলো সেটা সাপোজ W0। এখন যদি তুমি এই W0টাকে ডাইরেক্ট এই আইএস এ যে কোর লস স্পেসিফাই করা আছে, সাপোজ আমি তাকে যদি W বলি, তার সঙ্গে কম্পেয়ার করো, দিয়ে বলো যে ডাব্লুর সঙ্গে W0 অনেক ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, আমি এটাকে অ্যালাউ করবো না, সেটা ঠিক নয়। তার জন্য প্রথমত তোমাকে এই W0 যেটা তোমার রিডিং করে বেরোচ্ছে, এই ওয়াট মিটারের রিডিং থেকে যে W0 বার হবে, সেটাকে কিন্তু প্রথমত তোমাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে এবং সেই স্ট্যান্ডার্ডাইজেশনের ফর্মুলা হচ্ছে ওইটা। স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য যে ফর্মুলাটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে WC। WC সমান কত না, W0 যেটা তোমার বার হচ্ছে সেইটা ডিভাইডেড বাই P1 প্লাস K ইন্টু P2। এই ফর্মুলা দিয়ে এটাকে করতে হবে। এখন কে মানে কত, কে মানে হচ্ছে V2 বাই V1, যেখানে V2টা হচ্ছে কি না আরএমএস ভোল্টমিটার যেটা লাগিয়েছিলাম তাতে যতটা রিডিং আছে, আর একটা V1টা কি, যেটা আমরা রেকটিফায়ার টাইপ আর একটা ভোল্টমিটার যদি ওখানে লাগিয়ে রাখি, কোথায়, এইখানটায়, এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি এখানে একটা আরএমএস ভোল্টেজ মাপবো, আর আরেকটা ভোল্টমিটারের সাথে আমরা রেকটিফায়ার টাইপ ভোল্টেজ মাপবো। এই দুটো ভোল্টেজের রেশিও V2 বাই V1, তার আবার স্কোয়ার করবো, সেইটা হয়ে যাবে আমাদের কে এর ভ্যালুটা। মানে এই যে কে, এই কে এর ভ্যালুটা হবে ওইটা, কে এর ভ্যালু হয়ে গেল ওইটা, এই ভ্যালুটা, ঠিক আছে। আর P1টা কি, P1টা মানে হচ্ছে আমাদের যেটা হিস্টেরেসিস লস ডিভাইডেড বাই টোটাল আয়রন লস, PH ডিভাইডেড বাই PI, এটা হচ্ছে হিস্টেরেসিস লস ডিভাইডেড বাই টোটাল আয়রন লস। এবং এর ভ্যালুটা কত না, এর ভ্যালু হচ্ছে যদি আমাদের সিআরজিও কোর ইউজ করে, আমরা তো দেখে নেবো ট্রান্সফরমার যেটা আছে তার কোরটা কি দিয়ে তৈরি। এটা সিআরজিও দিয়ে তৈরি হতে পারে, কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল দিয়ে তৈরি হতে পারে, অথবা হট রোল্ড স্টিল দিয়েও তৈরি হতে পারে। কি দিয়ে তৈরি? যদি আমাদের ওরিয়েন্টেড স্টিল হয়, সিআরজিও কোর হয়, সেক্ষেত্রে P1 এর ভ্যালু 0.5 হবে আর P2 এর ভ্যালুও 0.5 হবে যদি আমরা সিআরজিও ইউজ করি। কিন্তু যদি আমরা সিআরজিও ইউজ না করে এখানে কোর মেটেরিয়াল হিসাবে যদি এইচআরএস ইউজ করে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু P1 এর ভ্যালু হয়ে যাবে 0.7 হয়ে যাবে P1 এর ভ্যালু, আর P2 এর ভ্যালু হয়ে যাবে 0.3। তাহলে তখন এটা আমাকে দেখে নিতে হবে আমি কি ধরনের মেটেরিয়াল ইউজ করেছি, সিআরজিও ইউজ করেছি না নন ওরিয়েন্টেড স্টিল ইউজ করেছি। তো সেই অনুযায়ী আমাদেরকে এখানে দেখতে হবে। P1 আর P2 ভ্যালু বসাবো, কে এর ভ্যালুটা বসাবো, বসিয়ে WC যেটা বেরোবে সেইটাই হলো আমার অ্যাকচুয়াল কোর লস। এবং সেই কোর লসটাকে আমরা আমাদের যেটা স্ট্যান্ডার্ড আছে অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তার সঙ্গে তুলনা করব। যদি দেখি যে রেঞ্জের মধ্যে আছে, তাহলে আমরা অ্যাকসেপ্ট করে নেব যে আমাদের কোর লস যেটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ক্যালকুলেটেড হলো সেটা লিমিটের মধ্যে আছে, আদারওয়াইজ কিন্তু
দেখতে হবে যে কি কারণে এই ভ্যারিয়েশন আসছে। ভ্যারিয়েশন যদি থাকে তাহলে কারণটা বার করতে হবে। ঠিক আছে, তো নেক্সট আমাদের যে টাইপ অফ আরেকটা রুটিন টেস্ট আছে, নেক্সট যে রুটিন টেস্ট সেটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট টেস্ট। ঠিক আছে, শর্ট সার্কিট টেস্টে আমরা কি করব? শর্ট সার্কিট টেস্টে আমরা কি কি ডেটা পাবো? শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা ট্রান্সফরমারের মধ্যে কতটা কপার লস ঘটেছে সেটার হিসাব পাবো, এবং ট্রান্সফরমারের যে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা কত সেইটার আমরা হিসাব করতে পারবো। এখন ট্রান্সফরমারের যে শর্ট সার্কিট টেস্ট হয়, সেই শর্ট সার্কিট টেস্টটা কোন সাইডে পারফর্ম করতে হবে? ট্রান্সফরমারের দুটো সাইড আছে, একটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, একটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। এখন আমরা কোন সাইডে শর্ট সার্কিট টেস্টটাকে পারফর্ম করব? বলো। হাই শর্ট সার্কিট ভোল্টেজ সাইডে। হাই ভোল্টেজ সাইডে আমরা পারফর্ম করবো, কেন লো ভোল্টেজ সাইডে করবো না কেন? যদি আমরা একটা লো ভোল্টেজ সাইডে করতাম তাহলে কি হতো? ধরো একটা ট্রান্সফরমার আছে 11 কেভি, আমি 3 ফেজ ট্রান্সফরমারই বলছি, 11 কেভি বাই ধরো 433 ভোল্টের একটা ট্রান্সফরমার। এখানে আমরা কোন সাইডে করব? ভোল্টেজটাকে কোন সাইডে অ্যাপ্লাই করব শর্ট সার্কিট টেস্টের জন্য? ধরো একটা এরকম আছে, থ্রি ফেজ ট্রান্সফরমার এখানে নিচ্ছি আমি। এটা ধরো আমাদের একটা ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমার। তাহলে এক্ষেত্রে আমরা কোথায় করব? শর্ট সার্কিটটা কোন দিকটাই করবো আমরা? শর্ট সার্কিটটা কিন্তু আমাকে লো ভোল্টেজ সাইডটাতে করতে হবে, এবং হাই ভোল্টেজ সাইড যেটা আছে, হাই ভোল্টেজ সাইড যেটা আছে সেখানে আমাদেরকে একটা ভোল্টেজ সোর্স নিতে হবে, একটা 3 ফেজ সাপ্লাই থাকবে, 3 ফেজ একটা সাপ্লাই সিস্টেম থাকবে। সেই 3 ফেজ সাপ্লাই থেকে আমাদের একটা কি থাকবে? একটা হচ্ছে অটো ট্রান্সফরমারের মতো সিস্টেম থাকবে। ঠিক আছে, যেখান থেকে আমরা ভোল্টেজটা কত দিতে চাই সেটাকে আমরা হিসাব করতে পারবো। এই অটো ট্রান্সফরমারের মতো যে সিস্টেমটা আছে, এখান থেকে আমরা ভোল্টেজ আমরা কতটা অ্যাপ্লাই করতে চাই সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে আমাদেরকে অ্যামিটার লাগাতে হবে, এখানে আমাকে একটা ওয়াট মিটারকেও লাগাতে হবে, এবং ওয়াট মিটারটা হবে 3 ওয়াট মিটার, 2 ওয়াট মিটার মেথড। তার মানে এই দুটোর মধ্যে একটা ওয়াট মিটার লাগালাম, অন্যদিকে এখানেও আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এখানেও আমরা এই ফেজটাতেও ভোল্টেজটা অ্যাপ্লাই করব। এখানেও আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব। অ্যামিটার আমরা প্রত্যেকটা ফেজেই লাগিয়ে রাখতে পারি, এখানেও লাগিয়ে রাখতে পারি। এটা হলো একটা ওয়াট মিটার, এবং এই সাইড যেটা হবে এটাকে আমাকে শর্ট করে দিতে হবে। ঠিক আছে, এই সাইডটাকে আমাকে শর্ট করে দিতে হবে, লো ভোল্টেজ সাইডটাকে। সরি, হ্যাঁ, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। 433 ভোল্টের যে সাইড সেই দিকটাকে আমরা শর্ট করে দিলাম। দিয়ে আমরা যেটা করব, আমরা এই অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা কতটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতে চাই সেটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এই প্রত্যেকটা ফেজের অ্যাক্রসে কতটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব সেটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে, এবং আমরা সেই পরিস্থিতিতে কি লক্ষ্য করব, কতদূর পর্যন্ত আমরা ভোল্টেজটাকে বাড়াবো। আমরা এখানে দেখবো আমাদের এখানে একটা অ্যামিটার থাকবে, এখানেও প্রত্যেকটা ফেজে আমাদের একটা অ্যামিটার আমরা কানেক্ট করতে পারি। কানেক্ট করে এখানে যে রিডিংটা দেখবো, আমাদেরকে দেখতে হবে এটা যেন আমাদের ট্রান্সফরমারের যে রেটেড কারেন্ট সেইটা যেন ফ্লো করে। এই অ্যামিটার যেটা আছে সেখানে যেন ফুল কারেন্ট আমার শো করে, মানে সেকেন্ডারিটাকে আমরা শর্ট করে দিচ্ছি, শর্ট করে আমরা সেখানে ফুল লোড কারেন্ট আমরা পাঠাচ্ছি, এবং তার জন্য আমরা কতটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের সেইটা কন্ট্রোল করছি। এটা কিভাবে কন্ট্রোল করছি না, এই অটো ট্রান্সফরমার যেটা আছে সেটাকে ট্যাপ চেঞ্জ করে করে আমরা কন্ট্রোল করছি। তো এই টেস্টটাকে যদি আমরা এই সাইডে না করে, আমরা যদি ধরো হাই ভোল্টেজ সাইডে না করে আমরা লো ভোল্টেজ সাইডে করতাম, তখন কি অসুবিধা হতে পারে? অসুবিধা এটাই হতো, ধরো একটা 11 কেভি বাই 433 ভোল্ট, ধরো একটা 100 কেভি এর ট্রান্সফরমার, ধরো এটা 100 কেভি এর ট্রান্সফরমার, তাহলে রেটেড কারেন্ট কত হবে বলো দেখি সেকেন্ডারি সাইডে?
এর সেকেন্ডারি সাইডে রেটেড কারেন্টটা কত, মানে এইদিকে যে ফুল লোড কারেন্টের মানটা কত, তা দেখো 100 কেভিএ ডিভাইডেড বাই কত, 100 ডিভাইডেড বাই √3 ইন্টু কত, √3 ইন্টু 0.433, 0.433 কত আসছে, 100 ডিভাইডেড বাই √3 ইন্টু 0.433 অ্যাম্পিয়ার, মোটামুটি 133 অ্যাম্পিয়ার মতো একটা কারেন্ট আসবে, 133 অ্যাম্পিয়ারের মতো একটা কারেন্ট এখানে আসবে। তার মানে আমরা এখানে একটা ক্ল্যাম্প মিটারের সাহায্যে এটা দেখে নেবো 133 অ্যাম্পিয়ার আমাদের কারেন্ট এলে তবেই আমরা এটাকে মেপে ঠিক, মানে এখানে আমরা অ্যাকচুয়ালি অ্যামমিটার লাগাই না, আমরা এখানে একটা ক্ল্যাম্প মিটারের সাহায্যে এটাকে মেজার করে নিই, অ্যাকচুয়ালি শর্ট করা থাকে এই সাইডটা এবং সেখানে ক্ল্যাম্প মিটার লাগিয়ে আমরা এটাকে হিসাব করে নিই যে 133 অ্যাম্পিয়ার কখন ফ্লো করছে 100 কেভিএ ট্রান্সফর্মার হবে, মানে রেটেড কারেন্ট কখন ফ্লো করছে। এবং সেই পরিস্থিতিতে আমরা এইখানের যে কারেন্ট সেটা লক্ষ্য করি, এটাও এই হাই ভোল্টেজ যে সাইড সেদিককার রেটেড কারেন্ট হওয়া উচিত, এবং এখানে যে ওয়াট মিটার W1 আর এই যে W2 আছে তাদের রিডিংগুলোকে আমরা হিসাব করে নিই। এখন এই জিনিসটাকে যদি আমরা মানে ওয়াট মিটারগুলোকে যদি আমরা এই সাইডে কানেক্ট করতাম, মানে আমরা যদি টেস্টটাকে লো ভোল্টেজ সাইড দিয়ে করতে চাইতাম তখন কি করতে হতো, লো ভোল্টেজ সাইডে তখন আমাকে ওয়াট মিটার লাগাতে হতো, এবং তখন আমাকে লো ভোল্টেজ সাইডে যখনই আমরা ওয়াট মিটার লাগাতাম ওয়াট মিটারের যে টার্মিনালস গুলো আছে সেখানগুলো সেই ওয়াট মিটারের কি 133 অ্যাম্পিয়ার এত হিউজ কারেন্ট ফ্লো করার মতো ডিজাইন থাকে, অতটা হিউজ কারেন্ট ফ্লো করানোর মতো ডিজাইন ওখানে থাকে না, এবং অত কারেন্ট ফ্লো করালে ওয়াট মিটার গুলো ড্যামেজ হয়ে যেতে পারে বা আরো হায়ার রেটিং এর ওয়াট মিটার আমাদেরকে নিতে হবে সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে যে তারগুলো লাগতো মানে এই কানেকশন গুলো এগুলোকে একটা ওয়াট মিটারে ঢোকানো, ওয়াট মিটার থেকে বার করে আবার এই টার্মিনালে লাগানো, এই ক্ষেত্রে যে তারগুলো ইউজ করতে হতো সেই তারগুলো কি হতো অনেক মোটা তার ইউজ করতে হতো, কারণ এটা হচ্ছে কি লো ভোল্টেজ সাইড, এখানে রেটেড কারেন্টের মানটা কিন্তু অনেকটা বেশি 133 অ্যাম্পিয়ার, মানে এখানে অনেক মোটা এইরকম মোটা একটা তার ইউজ করতে হতো, ঠিক আছে। কিন্তু যদি আমরা এই সাইডে করি মানে আমাদের হাই ভোল্টেজ সাইডে করি সেখানে কারেন্ট কত যাচ্ছে, এই ফুল লোড যখন চলছে তখন এখানে কারেন্ট কত, এখানে দেখো কারেন্ট হয়ে যাবে 100 ডিভাইডেড বাই √3 ইন্টু 11 অ্যাম্পিয়ার, কত হাই ভোল্টেজ সাইডে কারেন্টটা কত, IH যেটা আমাদের IH বা হাই ভোল্টেজ সাইডের যে ফুল লোড কারেন্ট সেটা হচ্ছে কত, 100 ডিভাইডেড বাই √3 ইন্টু 11, √3 ইন্টু 11 মিনস কত আসছে 5.33 অ্যাম্পিয়ার, মানে দেখো এটা একটা স্মল কারেন্ট, 5.33 অ্যাম্পিয়ার আমাদের নর্মাল অ্যামমিটারের সাহায্যে আমরা মাপতে পারি। এবং এই রেটিং এর যদি কারেন্ট আমাকে পাঠাতে হয় আমার খুব মোটা তার নেওয়ারও দরকার নেই, মানে এই যে তারগুলো এগুলো সরু তার দিয়ে আমরা করতে পারবো, এবং ওয়াট মিটারের মধ্যে কানেকশন করতেও কোনো প্রবলেম নেই এরকম সরু তার, ঠিক আছে। তো সুতরাং এই কারণবশতই আমাদের যে হাই ভোল্টেজ যে সাইড সেই সাইডেই কিন্তু এই শর্ট সার্কিট টেস্টটা পারফর্ম করা হয়, কারণ লো ভোল্টেজ সাইডে করলে সেক্ষেত্রে আমাদের অনেক মোটা কন্ডাক্টর ব্যবহার করতে হতো এবং কানেকশন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। এবার আমরা একটু দেখে নেবো একটা সিঙ্গেল ফেজ যে আমাদের ট্রান্সফরমার তার ক্ষেত্রে আমরা কিভাবে এই শর্ট সার্কিট টেস্টটা করছি, তার আমরা কি কি ডেটা ওখান থেকে পাচ্ছি আমরা দেখে নেব। যেমন এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ট্রান্সফরমারের এই সাইডটা কি, এই সাইডটা হচ্ছে আমাদের কোন সাইড, এটা হচ্ছে HV সাইড, এটা হচ্ছে HV সাইড, আর এই দিকটা কি সাইড, এই দিকটা হচ্ছে আমাদের LV সাইড। আমরা LV সাইডটাকে একটা লো রেজিস্ট্যান্স মানে একটা থিক তার মানে মোটা একটা তার দিয়ে আমরা জুড়ে রেখেছি, লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করে রেখেছি, মোটা তার দিতে হবে কারণ যদি আমরা সরু তার দিই তো এক্ষেত্রে আমাদের তো ফুল লোড কারেন্ট ফ্লো করবে, তো সেক্ষেত্রে কিন্তু তারটা পুড়ে যেতে পারে বা বলে যেতে পারে, সেটা যাতে না হয় সেই জন্য আমরা এখানে লো রেজিস্ট্যান্স অ্যান্ড থিক একটা লিঙ্ক আমরা ইউজ করব। এখানে একটা ভ্যারিয়াক আছে, ভ্যারিয়াকের মাধ্যমে আমরা যতটা ভোল্টেজ দিতে চাই ততটা ভোল্টেজই আমরা অ্যাপ্লাই করব, আমাদের যে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আমরা কতটা দিতে চাইছি সেটুকুই অ্যাপ্লাই করব। এখানে একটা ভোল্ট মিটার লাগানো আছে দেখতে পাচ্ছ, যার মাধ্যমে আমরা কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম সেটাকে মেজার করতে পারবো, VSC শর্ট সার্কিট কন্ডিশনে কতটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি সেটাকে মেজার করতে পারবো, সেটা হচ্ছে VSC। এবং এখানে একটা অ্যামমিটার কানেক্টেড হয়ে আছে যেটার মান হচ্ছে, যেটাতে যে কারেন্ট ফ্লো করবে, দেখো যখন আমরা এইটাকে হাই ভোল্টেজ সাইডটাকে শর্ট করে দেবো তখন এখানে কত কারেন্ট ফ্লো করবে, শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে, তাই না, শর্ট সার্কিটই তো করেছি, তাহলে শর্ট সার্কিট কন্ডিশনে ISC এটাকে আমরা সাপোজ HV সাইড বলে দিই, সরি এটাকে আমরা সাপোজ ISC ফর LV সাইড বলে দিই। তাহলে LV সাইডে যদি শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করি, কারেন্ট তো দুদিকেই ইকুইভ্যালেন্ট ফ্লো করে, মানে আমাদের কি হয় I1 যদি প্রাইমারির কারেন্ট হয় আর I2 যদি সেকেন্ডারির কারেন্ট হয় তাহলে I1 বাই I2
সমান আমরা কি বলতে পারি, I1 বাই I2 সমান আমরা বলতে পারি হচ্ছে N2 বাই N1, তাই তো? N2 বাই N1 নাম্বার অফ টার্নস এর সঙ্গে এটা ব্যস্তানুপাতিক থাকে, ইনভার্সলি প্রপোর্শনাল থাকে। এখন যেটা হচ্ছে এখানে যদি আমাদের শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করে, সেকেন্ডারিটাকে আমরা শর্ট করে শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করাচ্ছি, তাহলে প্রাইমারিতেও তো আমার শর্ট সার্কিট কারেন্টই ফ্লো করবে। এবং আমরা কি দেখব, আমরা দেখবো হচ্ছে যে শর্ট সার্কিট কারেন্ট যেটা ফ্লো করছে সেটা কত হয় না, এর যে রেটেড কারেন্ট, মানে এই ট্রান্সফরমারটা এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এর যা রেটেড কারেন্ট যা হওয়ার কথা সেই ততটা কারেন্টই যেন এখানে ফ্লো করে। এখন সেকেন্ডারিতে যদি রেটেড কারেন্ট ফ্লো করে, স্বাভাবিকভাবেই প্রাইমারিতেও যে কারেন্টটা হবে সেটা হচ্ছে প্রাইমারির সাপেক্ষে রেটেড কারেন্ট। এখন এই কারেন্টটার মান বলা হচ্ছে আইএসসি, এবং এখানে একটা ওয়াট মিটার লাগানো আছে, যে ওয়াট মিটারের মাধ্যমে আমরা কতটা পাওয়ার এইখানে ফিড করছি সেটা মাপতে পারবো। সেই ওয়াট মিটারের রিডিংটাকে বলা হচ্ছে WSC। W স্ট্যান্ডস ফর পাওয়ার, SC স্ট্যান্ডস ফর শর্ট সার্কিট। তাহলে এই কন্ডিশনে আমরা কি লিখতে পারি, শর্ট সার্কিট কন্ডিশনে আমরা যেটা ডেটাগুলো পাচ্ছি, আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস আমাকে দেখো, এই যে শর্ট সার্কিট কন্ডিশনে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি এখানে, এই ভোল্টেজটা কত হয় জেনারেলি, এই ভোল্টেজটা রেটেড ভোল্টেজের কত হবে, মানে যদি এটা একটা ট্রান্সফরমার হয় যার এটা হাই ভোল্টেজ সাইড, ধরো এটা একটা সাপোজ 1000 ভোল্ট, ধরো একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সাপোজ এটা 1000 ভোল্ট বাই 100 ভোল্টের একটা ট্রান্সফরমার ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে বলো দেখি এইখানে আমাদের যে ভ্যারিয়েকের মাধ্যমে ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে হাই ভোল্টেজ সাইডে, এটা কিরকম রেঞ্জে থাকবে ভোল্টেজটা, 1000 ভোল্টের কতটা কাছাকাছি থাকবে? এই যে ভোল্টেজটা আমরা এখানে ভিএসসি অ্যাপ্লাই করব, এটা কি 1000-এর কাছাকাছি থাকবে, কত থাকবে, কিরকম রেঞ্জে থাকা উচিত যাতে আমাদের এখানে রেটেড কারেন্ট ফ্লো করে? এই ভোল্টেজটা কিন্তু অনেকটাই কম থাকবে, ভোল্টেজটা অনেকটাই কম থাকবে। জেনারেলি এটা আমাদের যদি আমাদের ডিস্ট্রিবিউশন টাইপ ট্রান্সফরমার হয়, যেগুলো পাওয়ার ডিস্ট্রিবিউশনের কাজে লাগে, তার ক্ষেত্রে তো জেনারেলি এটার ভ্যালু 5 to 6%, ঠিক আছে? আমরা 2 to 6% ইন জেনারেল বলে দিতে পারি, ঠিক আছে? 2 to 6% বলতে পারি, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে থাকবে, 2 to 6%-এর মধ্যে থাকবে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে আমাদের এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হয়, ডিপেন্ড করছে কি রকম ট্রান্সফরমার, এই রেঞ্জের মধ্যে জেনারেলি থাকে 2% থেকে 6% অফ কি এই রেটেড ভোল্টেজ। মানে রেটেড ভোল্টেজ যদি 1000 ভোল্ট হয়, তাহলে আমার 1000-এর 2% মানে কত হচ্ছে, 1000 ইন্টু 2/100 মানে 20 ভোল্ট মতো, অথবা 20 থেকে 60, এই রেঞ্জের মধ্যে কিছু একটা ভোল্টেজ যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সেটা কত এক্স্যাক্টলি হবে সেটা টেস্ট করেই দেখতে হবে। এই রেঞ্জের মধ্যে যদি আমরা একটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে সেই পরিস্থিতিতে আমাদের এখানে রেটেড কারেন্ট ফ্লো করে যাবে। এত কম ভোল্টেজ অ্যাপ্লাই করা অবস্থাতে রেটেড কারেন্ট ফ্লো করার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এই পরিস্থিতিতে দেখো, এখানে কিন্তু আমরা কোনো এক্সটার্নাল কোনো রেজিস্ট্যান্স এখানে অ্যাড করিনি, করেছি কি? আমাদের এইখানে যে আমরা শর্ট করে দিয়েছি, এখানে তো আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিয়ে যদি শর্ট করতাম, তখন কিন্তু এত সহজে আমাদের রেটেড কারেন্ট ফ্লো হতো না। কিন্তু আমরা তো তা করিনি, আমরা এখানে একটা লো রেজিস্ট্যান্স দিয়ে শর্ট করে দিয়েছি, মানে এই রেজিস্ট্যান্সটা খুবই নগণ্য। তাহলে এখানে আমাদের সেকেন্ডারিতে কোনো রেজিস্ট্যান্স নেই বললেই চলে, আর প্রাইমারিতে কিছুটা রেজিস্ট্যান্স আছে। মানে এক্ষেত্রে এই যে কারেন্টটাকে যে অপোজ করবে, কারেন্টটাকে অপোজ করার জন্য আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত প্রাইমারি সাইডের, R1, এটা আমাদের প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি আমরা। R1 ইকুইভ্যালেন্ট সমান আমরা কি বলতে পারি, R1 প্লাস কত, R1 প্লাস R2 ড্যাশ, এরকমই তো আমরা বলি। প্রাইমারি সাইডেই আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছি এখানে, এটাই আমাদের প্রাইমারি সাইড। তাহলে আমরা প্রাইমারি সাপেক্ষে যদি সেকেন্ডারি রেজিস্ট্যান্সটাকে লিখি, কত হবে, R1 প্লাস R2 ড্যাশ, যেখানে R1টা কি, R1টা হচ্ছে প্রাইমারিতে যে ওয়াইন্ডিংটি আছে, এই যে ওয়াইন্ডিংটা আছে, সেই ওয়াইন্ডিং এর নিজস্ব রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা আমরা রেজিস্ট্যান্সের জন্য বললাম। সিমিলারলি আমাদের রিঅ্যাকট্যান্সের জন্য তাই হবে। X1 ইকুইভ্যালেন্ট সমান কত হবে, ইকুইভ্যালেন্ট সমান হবে X1 মানে প্রাইমারি রিঅ্যাকট্যান্স প্লাস correspondingly X2 ড্যাশ মানে হচ্ছে সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স রেফার্ড টু প্রাইমারি। আর Z1 ইকুইভ্যালেন্ট মানে কি, ইম্পিডেন্স, প্রাইমারির যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স সেটা হয়ে যাবে প্রাইমারির নিজস্ব ইম্পিডেন্স, অর্থাৎ R1 প্লাস JX1 প্লাস যেটা হবে J ইন্টু, সরি জেটা আমি এখানে কেন লিখবো, জে তো লিখবো না, জে লিখবো না আমি, Z1 প্লাস Z2 ড্যাশ, মানে Z2 হচ্ছে আমাদের সেকেন্ডারি ইম্পিডেন্স, সেটাকে আমরা প্রাইমারির সাপেক্ষে যখন রেফার করছি। তাহলে এই পরিস্থিতিতে আমাদের
যে কারেন্ট ফ্লো করছে প্রাইমারিতে, এই যে কারেন্টটা এখান দিয়ে ফ্লো করছে, এই কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য কে আছে? কেবলমাত্র এই যে ওয়াইন্ডিং আর এই যে ওয়াইন্ডিং, এদের যে নিজস্ব ইম্পিডেন্স, এটা ছাড়া আর কিন্তু কেউ নেই। যদি আমরা এখানে এক্সটার্নাল লোড কানেক্ট করতাম তাহলে লোডের ইম্পিডেন্সটাও যুক্ত হতো, কিন্তু লোড তো নেই কিছু, আমরা তো জাস্ট একটা শর্ট সার্কিট করে দিয়েছি। তাহলে এই পরিস্থিতিতে কারেন্টটাকে বাধা দিচ্ছে কেবলমাত্র প্রাইমারি ওয়াইন্ডিং এর যে নিজস্ব ইম্পিডেন্স এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে নিজস্ব ইম্পিডেন্স, তারাই। এবং সেই কারণেই এতটা মাত্র কম ভোল্টেজ অ্যাপ্লাই করা সত্ত্বেও আমাদের রেটেড কারেন্ট কিন্তু ফ্লো করে যাচ্ছে। তাহলে আর এই এত যখন কম ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি, তাহলে ভোল্টেজ যদি আমাদের 2 to 6% অফ ভি রেটেড হয়, মানে ভি রেটেড আমরা ভি আর দিয়ে যদি একে ডিনোট করি, এখানে আমাদের ভিএসসি যেটা হবে সেটা হবে 2 থেকে 6% অফ দ্য ভি আর ফর ইন দ্য কেস অফ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার হলে এর ভ্যালুটা একটু বেশি হয়, তার ক্ষেত্রে একটু এটা কত হয় না 6 to 18% হয়, 6 থেকে 18%-এর মতো থাকে ইন কেস অফ পাওয়ার ট্রান্সফরমার। কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে কিন্তু এটা লো থাকে, এটা হচ্ছে ফর ডিটিআর। এটা হচ্ছে ডিটিআর এর ক্ষেত্রে এই রেঞ্জে থাকে। আর যদি এটা পিটিআর হয় মানে পাওয়ার ট্রান্সফরমার হয়, সেক্ষেত্রে আমাদের শর্ট সার্কিট কারেন্টের ভ্যালুটা 6 to 18% অফ রেটেড ভোল্টেজ থাকে। কারণ যেটা এর মেন কারণ কি না, পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে মেন উদ্দেশ্য হচ্ছে কন্টিনিউয়াসলি পাওয়ারটাকে যেন সাপ্লাই করতে পারে। সাবস্টেশনে থাকে এগুলো, মানে এগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায় খুব সমস্যা। সাবস্টেশনের পাওয়ার ট্রান্সফরমার খারাপ হয়ে গেলে টোটাল এরিয়ার পাওয়ার ইন্টারাপ্টেড হবে। তার জন্য এদের ক্ষেত্রে ইম্পিডেন্সটাকে একটু বেশি রাখা হয়, মানে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়েও যায় এর ইম্পিডেন্স যেন এত বেশি হয় যে খুব বেশি শর্ট সার্কিট কারেন্ট যেন ফ্লো করতে না পারে। সেই জন্য পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে এটাকে ভ্যালু বেশি রাখা হয়। কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার স্মল সাইজের হয় এবং ওটাকে রিপ্লেস করা অনেক ইজিয়ার। যদি খারাপও হয়ে যায় রিপ্লেস করে দেওয়া যেতে পারে। এবং আরেকটা বিষয় হলো, যত বেশি ভোল্টেজ মানে এইটার হবে, মানে যত বেশি হবে এটা রেটেড ভোল্টেজের সাপেক্ষে, তত তার পার্সেন্টেজ ইম্পিডেন্স বেশি হবে এবং তত তার মধ্যে ভোল্টেজ ড্রপ ঘটবে। কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার অ্যাকচুয়ালি কনজিউমারের ঘরে ঘরে পাওয়ার দেওয়ার জন্য, তো সেখানে তো বেশি ড্রপ ঘটলে সেটা ভোল্টেজ কম পৌঁছাবে ঘরে ঘরে, সেক্ষেত্রে কনজিউমারের প্রবলেম হবে। তো সেই কারণে যাতে বেশি ভোল্টেজ ড্রপ না ঘটে, ভোল্টেজ রেগুলেশনটা বেশি না হয়, তার জন্য এক্ষেত্রে কম রাখা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তো জেনারেলি এইরকম একটা কম ভ্যালু রাখা থাকে। তাও দেখো 2 to 6% ফর ডিটিআর অ্যান্ড 6 to 18% ইন কেস অফ পিটিআর। তো যেটাই হোক, এই কারেন্টটা রেটেড কারেন্ট ফ্লো হচ্ছে এবং আমরা কম ভোল্টেজ অ্যাপ্লাই করে এই রেটেড কারেন্টটাকে ফ্লো করাতে পারছি। এবার আমাদেরকে যেটা হিসাব করতে হবে, এই শর্ট সার্কিট টেস্টটা আমরা করছি কিসের জন্য। এই পরিস্থিতিতে দেখো আমরা ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করছি সেটা এতটা কম, রেটেড ভোল্টেজের সাপেক্ষে এতটা কম। এখন আমরা কি জানি, ফ্লাক্স যেটা হয়, ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ। আমরা যত ভোল্টেজ অ্যাপ্লাই করব তত এই ম্যাগনেটাইজিং ফ্লাক্স এখানে তৈরি হবে। এখন আমরা ভোল্টেজই তো এত কম অ্যাপ্লাই করছি, তাহলে ফ্লাক্সও কম উৎপন্ন হবে। এখানে ফ্লাক্স যেটা উৎপন্ন হবে সেটাও কম হবে। এবং ফ্লাক্স যদি কম তৈরি হয় তাহলে এর মধ্যে যেটা কোর লস হবে, এর মধ্যে যেটা কোর লস হয়, কোর লসের ভ্যালু কিরকম হয়? কোর লসের ভ্যালু হয় ফ্লাক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। যেটা আমাদের কোর লস পি সি যেটাকে আমরা বলি, পিসি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফাই এম স্কোয়ার বলা যেতে পারে। মানে যত আমাদের ফ্লাক্স বেশি হবে তত আমাদের কোর লসটা বেশি হবে। এখন এই যে ফাইটা, এটা খুবই সামান্য, রেটেড ভোল্টেজের সাপেক্ষে 2 থেকে 6%। তাহলে যখন আমরা রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম তখন যতটা কোর লস হতো, এক্ষেত্রে কোর লস কত হবে? 2% স্কোয়ার মানে কত? 0.02 তার স্কোয়ার, সেখান থেকে 0.06 তার স্কোয়ার, এইরকম রেঞ্জে ভ্যারি করবে। এটা কত হচ্ছে? এটা কত পার্সেন্ট? 0.02 স্কোয়ার মানে 0.0004, এত থেকে 0.00036, 0.0036, এত পার্সেন্ট অফ দ্য রেটেড। এটা আমাদের রেটেড কন্ডিশনে যতটা কোর লস হতো, রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করলে যা কোর লস আমরা পেতাম তার এই রকম পার্সেন্টেজ হবে। 0.0004 থেকে 0. মানে এত গুণ হবে, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ বলাটা ভুল। 0.0004 থেকে 0.0036 টাইমস অফ দ্য রেটেড যে আমাদের কোর লস। তার মানে বুঝতেই পারছো এই ভ্যালুগুলো তো কিছুই নয়, এগুলো হচ্ছে নিয়ারলি টেন্স টু জিরো। এই ভ্যালুগুলো টেন্স টু জিরো বলা যেতে পারে। তার মানে আমাদের এই অবস্থায় আমরা যখন শর্ট সার্কিট করছি, এই অবস্থায় এখানে যে কোর লসটা হবে সেটা একদমই নেগলেক্ট করার মতো। তাহলে থাকলো বাকি কি? থাকলো কেবলমাত্র আমাদের এখানে কপার লসটা।
এইখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা যেহেতু শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করাচ্ছি, মানে রেটেড কারেন্ট ফ্লো করাচ্ছি প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারির মধ্যে, তাহলে এই অবস্থায় ট্রান্সফরমারটা যখন চলতে থাকবে ফুল লোডে, সেই অবস্থায় তার মধ্যে কতটা কপার লস ঘটতে পারে সেইটা কিন্তু আমাদের এই ডাব্লিউএসসি রিডিং থেকে আমরা পেয়ে যাবো। তার মানে ডাব্লিউএসসি যে জিনিসটা বেসিক্যালি এটা আমাদের কি, ডাব্লিউএসসি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কতটা কপার লস ঘটে, মানে পিসিইউ, কপার লস হুইচ ইজ টেকিং প্লেস ইন দ্য ট্রান্সফরমার। এই ওয়াটমিটারের রিডিং থেকে আমরা কপার লসের ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে একটা জিনিস তো আমরা পেয়ে গেলাম এই শর্ট সার্কিট করে কপার লসের ভ্যালু, এবং সেটা কোন কন্ডিশনে না, রেটেড কারেন্ট ফ্লো হওয়া অবস্থাতে কপার লস কত হবে। কপার লসটা কিন্তু কনস্ট্যান্ট লস নয়, কপার লসটা লোডের সঙ্গে ভ্যারি করে, লোড যত বাড়ে কপার লস তত বাড়ে। তাহলে এই অবস্থায় যে কপার লসটি পেলাম এটা হলো রেটেড কন্ডিশনে কতটা কপার লস এখানে ঘটতে পারে। আরেকটা জিনিস আমাকে হিসাব করতে হবে, সেটা হচ্ছে এখানে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো সেই পার্সেন্টেজ ইম্পিডেন্স ক্যালকুলেট করার জন্য আমি কি বলতে পারি, এখানে দেখো আমরা একটা ভিএসসি পেয়েছি এবং আমরা এখানে কারেন্টও দেখতে পাচ্ছি, আইএসসিও পাচ্ছি। তাহলে ভিএসসি যেটা দিয়েছি সেইটাকে যদি আমরা আইএসসি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এর ইম্পিডেন্সের ভ্যালুটাকে কিন্তু পেয়ে যাব, এবং সেটাই হবে এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। মানে এই যে জিনিসটা আমি বললাম Z1 ইকুইভ্যালেন্ট, এটার ভ্যালু অ্যাকচুয়ালি কি করে পাবো, আমরা তো জানি যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু, এখানে ভোল্টেজ কত দিয়েছি ভিএসসি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি আইএসসি যেটা আমাদের রেটেড কারেন্ট ফ্লো করছে, আইএসসি প্রাইমারিতে যে রেটেড কারেন্ট ফ্লো করছে ইনটু Z1, আমরা এই Z1 ইকুইভ্যালেন্ট যেটা সেটাকে Z1 দিয়ে ডিনোট করছি, মানে প্রাইমারির সাপেক্ষে আমাদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা কত। তার মানে এখানে দিচ্ছি ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আইএসসি ইনটু এখানকার ইম্পিডেন্স কত সেটাকে আমরা লিখছি Z1। তাহলে ভিএসসি সমান আইএসসি গণিত Z1। তাহলে এখান থেকে আমরা ইম্পিডেন্সের ভ্যালুটাও পেয়ে যাচ্ছি। ইম্পিডেন্স সমান হয়ে যাচ্ছে আমাদের Z1 সমান হয়ে যাচ্ছে কত, ভিএসসি ডিভাইডেড বাই আইএসসি, মানে শর্ট সার্কিট করবার জন্য কতটা ভোল্টেজ দিতে হয়েছিল ডিভাইডেড বাই শর্ট সার্কিট কন্ডিশনে কারেন্টের মানটা কত আইএসসি। এখান থেকে আমরা পেয়ে গেলাম Z1 এর ভ্যালুটা। Z1 মানে হয়ে গেল আমাদের কি না, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ দ্য প্রাইমারি। ঠিক আছে, তাহলে দুটো জিনিস পেলাম, একটা হলো পাওয়ার মানে কপার লস কতটা ঘটতো সেটা পেলাম, আর একটা হলো ইম্পিডেন্স আমাদের কতটা সেটা আমরা হিসাব করে ফেললাম। এখন এখানে যেটা আমাদের লসটা হচ্ছে ডাব্লিউএসসি, সেই ডাব্লিউএসসি লসটা কিসের কারণে হচ্ছে বললাম, ডাব্লিউএসসি লসটা বেসিক্যালি এখানে যে কপার লস তার জন্যই হচ্ছে, এবং কপার লসের জন্য রেসপন্সিবল কে, এই যে ওয়াইন্ডিং গুলো তার তো ইম্পিডেন্স আমরা দেখলাম Z1। এবার ইম্পিডেন্সের মধ্যে তো দুটো কম্পোনেন্ট থাকে, ইম্পিডেন্সের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, কি কি না, ইম্পিডেন্সের মধ্যে আমাদের Z1 যেটা তার মধ্যে দুটো কম্পোনেন্ট, একটা হলো আমাদের R1 যেটা হলো রেজিস্ট্যান্স কম্পোনেন্ট, প্লাস হলো আমাদের JX1। ঠিক আছে, J ইন্টু X1। এখন এই R1 যেটা এটা হলো রেজিস্টিভ কম্পোনেন্ট, আর X1 যেটা সেটা হলো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। কিন্তু কপার লসের জন্য, কপার লস মানে কি I স্কোয়ার R লস, I স্কোয়ার R লসটা কোথায় ঘটতে পারে, রিঅ্যাক্টেন্সের মধ্যে তো ঘটবে না, যা ঘটার কপার লসটা ঘটবে একমাত্র রেজিস্ট্যান্সের মধ্যে। তাহলে আমরা এখানে যেটা পিসিইউ বা ডাব্লিউএসসি যেটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কিসের জন্য পাচ্ছি, যেটা আমাদের ডাব্লিউএসসি ওয়াটমিটারের যে রিডিংটা এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা হয়ে যাচ্ছে আমাদের আইএসসি স্কোয়ার, আইএসসি যেটা শর্ট সার্কিট কারেন্ট তার স্কোয়ার মাল্টিপ্লাইড বাই R1, মানে রেজিস্ট্যান্স যেটা আছে প্রাইমারি যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটাকে আমরা R1 বলছি, সেটাই হচ্ছে আইএসসি স্কোয়ার ইন্টু R1 সমান হচ্ছে যেটা আমাদের কপার লসের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি ডাব্লিউএসসি। তাহলে এখান থেকে আমরা R1 এর ভ্যালু পেয়ে যাব, R1 সমান কত হয়ে যাবে না ডাব্লিউএসসি যেটা আমাদের ওয়াটমিটার রিডিং আন্ডার দি শর্ট সার্কিট কন্ডিশন ডিভাইডেড বাই আইএসসি স্কোয়ার, আইএসসি স্কোয়ার। এখান থেকে আমরা R1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, R1 এর ভ্যালুটা পেয়ে গেলাম, আর আমরা Z1 এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা কি জানি, পাওয়ার আমাদের যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে একটা জিনিস হয়, সেই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা জানি, আমরা জানি যে Z1 স্কোয়ার সমান হচ্ছে কত, R1 স্কোয়ার প্লাস X1 স্কোয়ার, R1 স্কোয়ার প্লাস X1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট যেটা রিঅ্যাক্টেন্স হবে তার মানটাও হিসাব করে ফেলব, X1 স্কোয়ার, X1 স্কোয়ার সমান হয়ে যাবে কত, Z1 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা X1 এর ভ্যালুটা হিসাব করে ফেলব, X1 সমান হয়ে যাবে রুট ওভার Z1 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, Z1 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার।
যেখানে R1 এবং Z1 দুটোরই ভ্যালু আমাদের জানা আছে। Z1 এর ভ্যালু কত পেয়েছিলাম না VSC বাই ISC, এইটা রেশিওটা পেয়েছিলাম, এটার স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের Z1 স্কোয়ার, মাইনাস R1 এর ভ্যালু কত পেয়েছি না R1 এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে, আগের কথাই করলাম, R1 এর ভ্যালু হচ্ছে WSC বাই ISC স্কোয়ার, WSC বাই ISC স্কোয়ার। তার আবার হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এই যে ডেটা, আমাদের যে শর্ট সার্কিট টেস্ট, সেই শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা অনেকগুলো ডেটা পেয়ে যাচ্ছি। প্রথমত আমরা কি কি পাচ্ছিলাম বলো, শর্ট সার্কিট টেস্টের ডেটা থেকে আমরা একটা জিনিস পেলাম হচ্ছে আমাদের ডাব্লু, যেটা আমাদের শর্ট সার্কিট, সেইটা সমান হয়ে যাচ্ছে আমাদের কপার লস আন্ডার দিস ফুল লোড কন্ডিশন। আর একটা ডেটা আমরা পাচ্ছি কত না আমাদের Z1 এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, Z1 সমান হয়ে যাচ্ছে আমাদের VSC বাই ISC, এটা আমাদের পার্সেন্টেজ ইম্পিডেন্স ক্যালকুলেট করতে সাহায্য করবে বা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের ভ্যালু আমাদের বার করতে সাহায্য করবে। আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু R1 পেয়ে যাচ্ছি, এটা আমাদের WSC বাই ISC স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং আমাদেরকে রিঅ্যাকটেন্সের ভ্যালুটাও হিসাব করতে দিচ্ছে। এটা X1 এর ভ্যালু আমরা হিসাব করতে পাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে √অফ Z1 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এই ডেটাগুলোকে আমরা কোথা থেকে পাচ্ছি, কোন টেস্ট করে পাচ্ছি, আমরা শর্ট সার্কিট টেস্ট করে পাচ্ছি। এবং এই যে শর্ট সার্কিট টেস্ট, এটাকে আমরা জেনারেলি কোন সাইডে করব, হাই ভোল্টেজ সাইডে আমরা করব উইথ দ্য হেল্প অফ এ ভ্যারিয়ার। তো এই টেস্টের মাধ্যমে আমরা এই সমস্ত ডেটাগুলো পেয়ে যাচ্ছি। এবার আমাদেরকে দেখতে হবে যেটা, আমরা ইম্পিডেন্স পাচ্ছি, কপার লস পাচ্ছি। আমাদের যে ডিজাইনার যারা আছে, যারা এটাকে ম্যানুফ্যাকচার করেছে, তাদের একটা ভ্যালু আছে, ডিজাইন ভ্যালু। এবার তারা কিন্তু একটা পার্টিকুলার রেফারেন্স টেম্পারেচারে এগুলোকে ক্যালকুলেট করেছে। মানে আমরা এইভাবে যে রেজিস্ট্যান্সের ভ্যালু পেলাম, সেটা কিন্তু এর সঙ্গে ম্যাচ নাও করতে পারে, সেটা কিন্তু আমাদের এর সঙ্গে ম্যাচ নাও করতে পারে, মানে আমাদের ডিজাইন ভ্যালুর সঙ্গে ম্যাচ নাও করতে পারে। কেন? কারণ হচ্ছে আমাদের ডিজাইনার তারা একটা পার্টিকুলার টেম্পারেচারে টেস্টটা করেছে, আবার আমরা যখন করছি আমরা একটা অন্য টেম্পারেচারে করছি, কিন্তু আমরা জানি টেম্পারেচারের সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জটা কিরকম আমি আগের দিনই বলেছিলাম, যদি কপার তার ব্যবহার করা হয় RT2 সমান হয়ে যায় RT1 গণিত কত, RT1 গণিত 234.5, এবং আমরা জেনারেলি এটাকে 75 ডিগ্রি সেলসিয়াসের রেফারেন্সে নিয়ে চলে যাবো। মানে 234.5 প্লাস উপরে 75 যোগ করে দেবো, আর নিচে কত করব, নিচে হচ্ছে 234.5 প্লাস টি, যে টেম্পারেচারে আমরা করলাম। ধরো আজকে করছি, আজকের টেম্পারেচার ধরো 32 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নিচে এই টি এর জায়গায় কত বসবে, 32 বসবে, এবং উপরে আমরা যেটা রেখেছি এটা 234.5 প্লাস 75, মানে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে আমরা আমাদের রেজিস্ট্যান্স যেটা ক্যালকুলেটেড হলো RT1, মানে অ্যাকচুয়ালি আমরা এটাকে R1ও বলতে পারি। এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমাদের এটাকে R1 বলতে পারি, মানে এই যে R1টা বেরোলো, এই যে R1টা বেরিয়েছে, এই R1টাকে আমরা সরাসরি নেব না, আমরা এটাকে 75 ডিগ্রি সেলসিয়াসের রেফারেন্সে নিয়ে যাব, ঠিক আছে। এবং 75 ডিগ্রি সেলসিয়াসের রেফারেন্সে নিয়ে গিয়ে যে R1টা পেলাম, সেটাকে সাপোজ আমরা R1 ড্যাশ নাম দিই, এই নামটাকে সাপোজ আমরা R1 ড্যাশ নাম দিই, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, আমরা যে Z1টা বার করব, সেই আমাদের Z1টা নতুন Z1 ড্যাশ হয়ে যাবে। সেই Z1 ড্যাশটাকে আমরা এরকম লিখব, 75 ডিগ্রি সেলসিয়াসের সাপেক্ষে R1 ড্যাশের স্কোয়ার প্লাস X1 স্কোয়ার, মানে X1টার কোনো পরিবর্তন ঘটবে না, এটা টেম্পারেচারের সঙ্গে কোনো পরিবর্তন ঘটলো না, X1 এর কোনো পরিবর্তন আমার ঘটলো না, এটা সেম থাকলো, এটাকে আমরা সেম ধরে নিচ্ছি। কিন্তু R1টাকে আমরা R1 ড্যাশ করে নিলাম, মানে 75 ডিগ্রি রেফারেন্সে নিয়ে গেলাম, এবং সেই সাপেক্ষে আমরা Z1টাকেও 75 ডিগ্রি সাপেক্ষে লিখলাম এইরকম ভাবে, R1 ড্যাশ স্কোয়ার প্লাস X1 স্কোয়ার। দিয়ে আমরা এইভাবে যে ইম্পিডেন্সটা ক্যালকুলেট করলাম, সেই ইম্পিডেন্সটাকে আমরা দেখবো আমাদের যে ডিজাইনার বা ম্যানুফ্যাকচারার তারা কি ভ্যালু দিয়েছে। যদি দেখি যে ম্যানুফ্যাকচারারের দেওয়া ভ্যালু এবং আমাদের ক্যালকুলেটেড ভ্যালু কাছাকাছি আছে বা পারমিসিবল লিমিটসের মধ্যে আছে, তাহলে আমরা এই যে টেস্ট, রুটিন টেস্ট, সেই রুটিন টেস্টে ট্রান্সফরমারটা পাস করেছে বলে ধরে নেব। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে দেখতে হবে কি কারণে ডিফারেন্সটা ঘটেছে। এবং কপার লস যেটা ঘটবে, সেই কপার লসটাকেও কিন্তু আমাদের যেটা ডিজাইন, যে আমাদের ভ্যালু আছে, কপার লসের যে ভ্যালু আমাদের ম্যানুফ্যাকচারার যেটা স্পেসিফাই করেছে, তার সঙ্গে আমাকে কম্পেয়ার করে দেখতে হবে, এবং দুটো ভ্যালু কিন্তু কাছাকাছি থাকা উচিত।
ঠিক আছে, এই কপার লসটাকেও আমাকে রেফারেন্সের সাপেক্ষে নিয়ে যেতে হবে, কারণ কপার লস অ্যাকচুয়ালি কি, কপার লস তো আমার অ্যাকচুয়ালি কোনটা, ডাব্লিউএসসি, সরি ডাব্লিউএসসি, যেটা ডাব্লিউএসসি মানে কি অ্যাকচুয়ালি, ডাব্লিউএসসি মানে হচ্ছে আইএসসি স্কোয়ার ইন্টু আর ওয়ান, আইএসসি স্কোয়ার ইন্টু আর ওয়ান, তাই তো। এবার এই আর ওয়ানটা টেম্পারেচারের সঙ্গে সঙ্গে ভ্যারি করে, তাহলে আমরা যে ডাব্লিউএসসি রিডিংটা পেয়েছি সেখান থেকে আমাকে রেটেড টেম্পারেচার যেটা আমাদের 75 ডিগ্রি তার সাপেক্ষে লিখতে গেলে ওই ফর্মুলাটাই নিতে হবে, মানে ডাব্লিউএসসি গণিত ওই 234.5 প্লাস T2 মানে হচ্ছে 75 ডিভাইডেড বাই 234.5, 234.5 প্লাস আমাদের যে টেম্পারেচারে টেস্টটা করা হয়েছে। এই ক্যালকুলেশন বা এই অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু করতে হবে, তা না করে আমার এই যে ডাব্লু ড্যাশ বেরোলো, এই ডাব্লু ড্যাশটাকে আমি এখন আমাদের যে রেটেড মানে আমাদের যে ডিজাইনার তারা যে ভ্যালু দিয়েছে তার সঙ্গে তুলনা করতে হবে। এখন যদি আমরা দেখি ডাব্লু এসসি ড্যাশ যেটা আমাদের কপার লস বেরোচ্ছে অ্যাট 75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেইটাকেই আমরা দেখব কম্পেয়ার করে। যদি আমরা দেখি এটা রেঞ্জের মধ্যে আছে বা পারমিসেবল লিমিটসের মধ্যে আছে আমরা অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ টেস্ট করে দেখতে হবে, মানে চেক করে দেখতে হবে কি কারণে এই ভ্যারিয়েশনটা এলো। তাহলে বুঝতে পারলে এই শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কি কি ডেটা পাচ্ছি, শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কি কি ডেটা পাচ্ছি বুঝতে পারা গেল মুশারফ? ইয়েস স্যার। বলো শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কি কি ডেটা পাচ্ছি, এটা টেস্টটা করছি এখান থেকে আমরা কি কি ডেটা পাচ্ছি সামারাইজ করা যাবে। এখান থেকে স্যার কপার লসটা বের করা যাবে। কপার লস তো বার করলে, ধরো কপার লস বার করবার জন্য তোমার কি প্রসেসটা কি আছে বলো, প্রসেসটা বলো, ফার্স্টে কি করতে হচ্ছে, কোন দিকটাকে শর্ট করবে? স্যার আমি লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করে দেবো। হ্যাঁ, দিয়ে ভ্যারিয়াকের মাধ্যমে কি করবে? ওই একটা ভোল্টেজ দেবো যেটা রেটেড থেকে অনেক কম হবে। হ্যাঁ, মানে তুমি কতক্ষণ পর্যন্ত ভোল্টেজটাকে দিয়ে যাবে? যতক্ষণ না রেটেড কারেন্ট আসছে। রেটেড কারেন্ট যতক্ষণ না আসছে, রেটেড কারেন্ট ধরো এসে গেল, দিয়ে সেখান থেকে তুমি কি কি ডেটা পাবে, ওয়াটমিটারের রিডিং থেকে তুমি যে ডেটাটা পাচ্ছ ওটা অ্যাকচুয়ালি কি? তো ওটা অ্যাকচুয়ালি কপার লস, যেটা ডাব্লিউএসসি। হ্যাঁ, ডাব্লিউএসসি যেটা পাচ্ছ। আচ্ছা, এইভাবে কপার লস বেরোলো, আর হচ্ছে আর কি পাবে, আর আর কি ক্যালকুলেট করতে পারবে এই টেস্টের মাধ্যমে তুমি? এখান থেকে স্যার ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে পারবো। তারপরে ইম্পিডেন্সের ভ্যালু কি করা হবে, ইম্পিডেন্সের ভ্যালু কত হবে? ওই ভিএসসি বাই আইএসসি করে, ভিএসসি বাই আইএসসি করে আমরা ইম্পিডেন্সটা পেয়ে যাবো। আর কি বার করতে পারবো ইম্পিডেন্স ছাড়া? ওই এক্স ওয়ানটা, এক্স ওয়ানটা বার করতে পারবো, এক্স ওয়ানটা বার করতে পারবো, আর কিছু পারবো না। এক্স ওয়ানটা কিভাবে করবো বলো? ওটা এক্স ওয়ান, জেড ওয়ান এর স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার এর আর উপরে ওয়ানটা কিভাবে করছি, আর ওয়ানটা কিভাবে বার করবো? পুরো ডাব্লিউএসসি বাই আইএসসি তার স্কোয়ার করে। আইএসসিটা স্কোয়ার করে। এইভাবে যে আমাদের আর ওয়ানটা বেরোলো এটা কত টেম্পারেচারের সাপেক্ষে, এটা কততে, এটাই কি আমরা রেফারেন্স হিসাবে ধরতে পারি আমাদের যে? তাহলে কি করতে হবে এটাকে? এটা ওই 75 ডিগ্রি সেলসিয়াসের রেফারেন্স নিয়ে যেতে হবে। 75 ডিগ্রি সেলসিয়াসের রেফারেন্সে নিয়ে যেতে হবে, তার জন্য ফর্মুলা আমি আগের দিনই বলেছিলাম। আচ্ছা, মনে রাখবে এই ফর্মুলাটা কিন্তু কেবলমাত্র কপার তারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? অ্যালুমিনিয়াম তার হলে কিন্তু এটা 225 হবে, অ্যালুমিনিয়াম তার হলে এটা 225 হয়ে যাবে। এই ফর্মুলা 234.5 এটা হচ্ছে কপারের সাপেক্ষে অ্যাপ্লিকেবল। তারপরে আমরা আর ওয়ান ড্যাশ এরকম করে পেয়ে গেলাম। আচ্ছা, আমরা যে কপার লসটা পেয়েছিলাম ডাব্লিউএসসি, সেটাকে কি আমি সরাসরি তুলনা করতে পারি আমাদের ডিজাইন ভ্যালুর সঙ্গে? না স্যার। কেন? কারণ এর মধ্যেও আর ওয়ান ঢুকে আছে, হ্যাঁ, আর ওয়ান ঢুকে আছে, যেহেতু আর ওয়ানটা টেম্পারেচারের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, তো স্বাভাবিকভাবে ডাব্লিউএসসিটাও চেঞ্জ হবে। তাহলে ডাব্লিউএসসিটাকেও কি করতে হবে, আমাকে 75 ডিগ্রি সেলসিয়াসের রেফারেন্সে নিয়ে যেতে হবে, ঠিক আছে? বেশ, ঠিক আছে। আর কি কি টেস্ট করলাম আজকে, তার আগে কি টেস্ট করেছি? সাঁতরা, সোরেন সাঁতরা বলো, এর আগে কি টেস্ট করেছি? সোরেন সাঁতরা, এর আগে কোন টেস্ট করা হলো? এটা তো এখন করলাম শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের আগে কি টেস্ট ছিল? টার্ন টেস্টিং মেথড, টার্ন টেস্টিং মেথড ছিল, আর তাছাড়া আরেকটা টেস্ট করেছিলাম নো লোড টেস্ট করা হলো। নো লোড টেস্ট। নো লোড টেস্ট থেকে আমরা কি কি ডেটা পাচ্ছি, নো লোড টেস্ট থেকে আমরা কি কি ডেটা পাবো? নো লোড টেস্ট থেকে স্যার আমরা কোর লসটা পাবো, কোর লস পাবো, আর কি পাবো? কোর লস ছাড়া আর কোন ভ্যালুটা কাজে লাগে? হ্যাঁ, এলভি সাইডে কপার লস পাবো।
এলবি সাইডে কপার লস, কিন্তু সেটা কি আমরা খুব বেশি? এলবি সাইডে কপার লসটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তার মানে অ্যাকচুয়ালি আমরা যে রিডিংটা পাবো ওয়াট মিটারে, সেটাকে আমরা কি বলতে পারি? সেটা অ্যাকচুয়ালি আমাদের কোর লসের সঙ্গেই সেম। ঠিক আছে, আর কি পাচ্ছি? আরেকটা পাবো, ডাইইলেকট্রিক লসটা পাবো। ওটাও ডাইইলেকট্রিক লস, সেটাও হচ্ছে খুবই সামান্য, ডাইইলেকট্রিক লসও সামান্যই হবে, ওটাকেও নেগলেক্টই করবো। তাহলে আমরা এখান থেকে বেসিক্যালি কোর লসটাই পাচ্ছি। কোর লস পাচ্ছি, আর কি ডেটা পাচ্ছি কোর লস ছাড়া? আর স্যার পাচ্ছি ম্যাগনেটাইজিং কারেন্ট পাচ্ছি, আইএমটা। আইএমটা পাচ্ছি। সেটার পদ্ধতিটা কি? আইএম পাওয়ার পদ্ধতিটা কি? এখানে আমরা W0 পেয়েছি, এখানে আমরা V0 পেয়েছি। এখান থেকে আমাদের কি পাবো? W0/V0 করলে কি পেয়ে যাবো? W0/V0 সমান কি বলো? এটাকে কি কম্পোনেন্ট বলে? নো লোড কারেন্টের মধ্যে এটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট, যেটাকে আমরা বলি IW। এটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট। আর যেটা আমাদের টোটাল নো লোড কারেন্ট, সেটা কত? সেটা হচ্ছে I0। এটা হচ্ছে টোটাল নো লোড কারেন্ট। তাহলে এখান থেকে আমরা আইএমটা কি করে বার করবো বলো? আইএম সমান কত? এই দুটো জানা থাকলে আইএম সমান কত বলতে পারি? মাত্রা বলো। আইএম সমান এই দুটো আমাদের জানা আছে, ওয়ার্কিং কম্পোনেন্ট জানা আছে, আর নো লোড কারেন্টটা আমরা এই অ্যামমিটারের রিডিং থেকে পেয়ে যাচ্ছি। আইএম সমান তাহলে কত? আইএম সমান বলো √, কত হবে? এই ফেজর ডায়াগ্রাম দেখে, ফেজর ডায়াগ্রাম থেকে কি বলছে? ফেজর ডায়াগ্রাম দেখে কি বলছে? এটা হলো আইএম আর এটা হলো IW। তাহলে তাদের রেজাল্টেন্ট হলো I0। তাহলে এখান থেকে কি বলা যায়? IM স্কোয়ার প্লাস IW স্কোয়ার সমান হচ্ছে I0 স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা IM সমান √I0 স্কোয়ার মাইনাস IW স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এইগুলো রুটিন টেস্ট চলছে। রুটিন টেস্টের মধ্যে আর কয়েকটা বাকি থাকছে: ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, পাওয়ার ফ্রিকোয়েন্সি, হাই ভোল্টেজ টেস্ট এন্ড ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট। এই সমস্ত টেস্টের পরে আমরা চলে আসবো আমাদের টাইপ টেস্টগুলোর উপরে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত ডিসকাশন করলাম। পরের দিন পরবর্তী যে নোলোড আরো যে টাইপ রুটিন টেস্ট আছে সেগুলো দেখব। স্যার পিপিটিটা একটু দিয়ে দেবেন।